একই সাথে রয়েছি দুজন, একই ডোরে ভার্সিটি যাচ্ছিলাম বাসে করে। আমি বসেছি জানালার পাশের সিটে, আর আমার পাশে কে বসেছে তা এখনো খেয়াল করা হয়নি। ভার্সিটি যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে। কানে হেডফোন গুজিয়ে গান শুনছি। এমন সময় পাশে তাকিয়ে দেখি আমার পাশে এক মেয়ে বসা। ওরে শালা, এটা মেয়ে না একটা পরী বলা চলে। এত সুন্দর কোনো পরী টুকু মেয়ে হয় আমার জানা ছিল না। আমি বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ মেয়েটি বলে উঠল, আপনি এইভাবে আর চোখে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখেননি জীবনে? দেখতে তো ভদ্রঘরের ছেলে মনে হয়, কিন্তু হাব ভাব দেখে মনে হচ্ছে বখাটে। না, এত অপমান সহ্য হয় না আর। আমি মেয়েটিকে বললাম, আসলে আপনি দেখতে সুন্দর, তাই বারবার আপনাকে দেখে যাচ্ছি। ছি ছি ছি, লজ্জা করে না পরনারীকে দেখতে? আল্লাহ আপনাকে এত সুন্দর বানিয়েছেন, সৌন্দর্য না দেখলে তো পাপ হবে। অসভ্য কোথাকার। আপনার মুখে ডাকটা অনেক মিষ্টি লাগছে। মেয়েটি আর সহ্য করতে না পেরে বাস কন্ডাক্টরকে ডেকে বলল, এই বাস থামান। আমি তো অবাক হলাম, বাস থামাতে বললো কেন? তারপরে বাস কন্ডাক্টর এসে বলল, কিছু কি হয়েছে ম্যাম? আমি নেমে যাব। কেন ম্যাম? বাসে বখাটে অসভ্য ছেলের অভাব নাই তাই। কে কি করেছে আমাকে বলেন। এই রে সেরেছে, এখন যদি আমার নাম বলে তাহলে বাসের সবাই আমার খেপে যাবে। কিন্তু মেয়েটি আমাকে ভুল প্রমাণিত করে বলল, আমাকে নামিয়ে দাও, আমি রিক্সা করে চলে যাব। সে নেমে গেল। মনটা খারাপ হয়ে গেল। লাইফের প্রথমবারের মতো কোনো মেয়ের উপরে ক্রাশ খাইলাম। শুধু ক্রাশ না, প্রেমেই পড়লাম। তাও আর তার নাম ঠিকানা জানা হলো না। হলো কি ঝগড়া? না, আমাকে ওই মেয়েটার পরিচয় জানা লাগবেই। আমি বাস কন্ডাক্টরকে ডেকে বললাম, মামা, এখন যে মেয়েটি নেমেছে সে কি প্রতিদিনই বাসে যাতায়াত করে? জানি না ভাই, আজকেই প্রথম দেখলাম। ওহ যাক, আমি ভার্সিটি চলে আসলাম। আমি মেঘ, অনার্স লাস্ট ইয়ারের স্টুডেন্ট। মা বাবার দুই মাত্র সন্তান। আমার ছোট একটা বোন আছে যে আমার ভালোবাসার ভাগ কাটে। যাকে ভার্সিটিতে ঢুকতে যাব তখনই কারো সাথে ধাক্কা খেলাম। সামনে তাকিয়ে দেখি ক্রাশ টুকু, বাসের সেই সুন্দরী। আমাকে দেখে রেগে গিয়ে বলল, ছি ছি, লম্পট দেখেছি কিন্তু আপনার মতো না। আমাকে ফলো করতে করতে এখানেও চলে আসছেন, অসভ্য কোথাকার। এই বলে সে হন হন করে হেঁটে চলে গেল। আমি ক্লাসরুমে চলে এলাম। মাথায় শুধু মেয়েটির কথাই ঘুরপাক খাচ্ছে। যাক, ক্লাসে এসে পিছনের সিটে বন্ধু রাফির সাথে বসে পড়লাম। আজকে নাকি নতুন স্যার নাকি ম্যাম আসবে, তাই ক্লাসের সবাই ওনাকে ওয়েলকাম জানানোর জন্য ক্লাসরুমটাকে সাজিয়েছে। এত আদিক্ষেতা কেন করে বুঝি না। তারই তো এসে কি করবে? পড়ি পড়ে প্যারা দিবে আর কি। প্রথম ক্লাসে নাকি নতুন স্যার বা ম্যাডাম, সে যাই হোক, এতে আমার কি? আমি তো আর ক্লাসে মনোযোগী না। কিছুক্ষণ কেউ একজন আসলো আর সব স্টুডেন্ট দাঁড়িয়ে গেল। আমি বসে বসে মোবাইল টিপছি। প্রিন্সিপাল আমাকে দেখে বলল, এই বেয়াদব, স্যার আসছে দেখো না। সরি স্যার। হুমা, সামনে তাকিয়ে দেখি আমার ক্রাশ প্রিন্সিপালের সাথে দাঁড়িয়ে। ওকে দেখে আমার হার্টবিট বেড়ে গেল প্রচুর পরিমাণে। আমি হা করে তাকিয়ে আছি দেখে রাফি বলল, কিরে, কি দেখিস হা করে? মামা, ওই মেয়েটাই আমার ক্রাশ। কি? অবশেষে যে একটা ক্রাশ খেলে, তাও আবার ম্যাডামের উপর? আল্লাহ, তুমি আমার উঠায় নাও। আরে চুপ কর, আগে ম্যাডাম টুকু ক্রাশের কথা শুনি তো। নতুন ম্যাম মানে ক্রাশ নিজের পরিচয় দিচ্ছে। হাই স্টুডেন্ট, আমি ভায়া, তোমাদের নতুন ম্যাম। আমি সদ্য পাশ করে বেরিয়েছি, ঢাবি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। ক্রাশের নামটা কিন্তু সেই মায়া, মনটাই জুড়িয়ে যায়। আর গলার আওয়াজটা সেই রকম মিষ্টি। আমি ম্যামের দিকে হা করে তাকিয়ে আছি। ম্যাম এটা দেখতে পেরে আমাকে বলল, এই ছেলে, এদিকে আসো। ওনাকে ডাকতে দেখে আমি ভয়ে চুপসে গেলাম। আমি কাঁপতে কাঁপতে তার কাছে গেলাম। আমাকে দেখে বলল, কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন? না ম্যাম, এমনি। ম্যাম প্লিজ সকালের জন্য আমাকে ক্ষমা করে দিবেন। দিব দিব, দাঁড়াও এখানে। সো স্টুডেন্ট, আমরা আজকে কোনো ক্লাস করব না। আজকে পরিচিত হব, তবে নর্মালি না, একটা গেমের মাধ্যমে। সবাই খুশিতে বলতে লাগলো, ওকে ম্যাম। তারপরে ম্যামও গেমের ব্যাপারে বলতে শুরু করলো। তো গেমটা হচ্ছে, সবাই নিজেদের পরিচয়টা একটা পেজে লিখবে। তারপর ম্যাম আমাকে দেখে জিজ্ঞেস করলো, এই ছেলে নাম কি? মেঘ। মেঘ, সবার থেকে কাগজটা নিয়ে আসবে। তবে কেউ সহজে কাগজটা দিবে না। কাগজের বদলে যে কাগজ নিতে যাবে তাকে একটা করে থাপ্পড় খেতে হবে। হ্যাঁ, তোমরা চাইলে কাগজ থাপ্পড় ছাড়াও দিতে পারো, এটা তোমাদের উপর নির্ভর করে।
তো সবাই লিখতে শুরু করো। কাগজ নিবে মেঘ। আমি ম্যামের দিকে তাকালাম। ম্যামের ঠোঁটে হাসি দেখতে পেলাম। তাহলে কি ম্যাম এসব ইচ্ছে করেই করেছে? আমি রাগ করে বললাম, এত স্টুডেন্ট থাকতে আমি কেন কাগজ উঠাবো? তোমাকেই গেমের জন্য বেস্ট মনে হলো। কি বলো সবাই? তারপর আর কি করার, আমি বেচারা ফেসে গেলাম। সবাই আমার দিকে তাকিয়ে বলে উঠলো, ঠিকই বলেছেন ম্যাডাম। আমি বুঝতে পারলাম আজকে আমার গালের 12টা বাজবে। সবাইরে জ্বালানোর প্রতিশোধ আজ নিবে। সবার লেখা শেষ। ম্যাম বলল, যাও এবার খাতা নিয়ে আসো। আমি প্রথমে গেলাম রাফির কাছে। সে আমাকে জোরে থাপ্পড় মেরে কাগজটা দিল। এইভাবে সবাই থাপ্পড় মেরে কাগজ দিল। এত করে বললাম ট্রিট দিব, এই দিব সেই দিব, কিন্তু না, সবাই থাপ্পড়ের বদলেই দিবে বলল। শালা এক একটারে আমি দেখে নিব। যাক, কাগজগুলো তুলে ম্যামকে জমা দিতে গেলাম। ম্যাম কাগজ জমা নেওয়ার সময় হেসে হেসে বলল, কেমন লাগলো মেঘ সাহেব? আর কোনোদিন বাসে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করলে এর চেয়েও খারাপ অবস্থা হবে। আমি রাগে গজ গজ করতে করতে নিজের সিটে আসলাম। এসে রাফিকে দিলাম কয়েকটা লাগিয়ে। মায়ের খেয়ে সে বলল, দোস্ত মারিস কেন? তোর কাছ থেকে থাপ্পড় খাবো আশা করিনি। শালা অনেকদিন থেকে মারি না, তাই হাত পরিষ্কার করে নিলাম। তাহলে আসতে মারতে পারতি। আমি ওই শাকচুনি ম্যামকে দেখে নিব। ক্রাশ হয়েছে কি হয়েছে ওরে আমি বুঝাবো। সে যতই ডেভিল হোক, আমিও ফাজিলদের সর্দার। আমি ম্যাম তো কে দেখে নিব। পরের দিন বাসে করে আসছিলাম। প্রায় 2টা স্টেশন পেরিয়ে আসলাম। পাশে আমার বান্ধবী নীলা বসে আছে, কিন্তু ম্যাডাম এখনো বাসে উঠলো না। আচ্ছা, ম্যাডাম কি প্রতিদিন একই সময় আসবে? পরের স্টেশনে বাস থামলো না, এবারও ওঠেনি। মনে হয় ম্যাডামের বাড়ি এখানে না। বাস ছাড়তে শুরু করলো। এমন সময় কন্ট্রাক্টর বাস আবারও থামালো। আর একটা মেয়ে উঠলো বাসে, কলা পাতা রঙের শাড়ি পরা। আমি হা করে তাকিয়ে আছি। আরে, এটা তো মায়া ম্যাডাম, মানে ওই ডেভিলটা। ওরে কিভাবে শিক্ষা দিব? ওরে দেখলেই তো মনটা ছটফট করে ওঠে। যাক, মায়া উঠে আমাকে সিটে বসা দেখে একটু রাগি লোকে তাকালো। তারপরে সামনের একটা সিটে বসে গেল। সারা রাস্তায় আমি তার কথাই ভাবছিলাম। বাস থেকে নেমে ক্লাসরুমে চলে আসলাম সোজা। ক্লাসে এসে হারামি বন্ধুগুলোর সাথে আড্ডায় মেতে উঠলাম। তবে মাথায় একটা চিন্তা, ক্লাসের সবাইকে থাপ্পড় মারার শাস্তি ভোগ করতে হবে। আমি আর রাফি রুমে বসে আছি। রাফিকে কাল রাতে একটা ইঁদুর আনতে বলেছিলাম সাথে করে, আর এই মেয়েটা নিয়ে এসেছে। প্রথম ক্লাস মায়া ম্যাডামের। আরে শালার প্রতিশোধ চাইলে তো একসাথে নিয়ে নিতে পারবো। মায়া ম্যাডাম ক্লাস শুরু করেছেন। বারবার রাগি লুক নিয়ে আমার দিকে তাকাচ্ছেন তিনি, কিন্তু আমি তো এখনো কিছু করিনি। তবে হ্যাঁ, এখন করব। আমি রাফিকে ইশারা দিয়ে ইঁদুরটা ছেড়ে দিতে বললাম। যেই ভাবা সেই কাজ, চোরের সাথে বাটপারি করা। এবার বুঝবে মজা। প্রথমে ইঁদুরটা দেখে ক্লাসের 6 প্যাক বয় রাকিব। সে ইঁদুরটাকে দেখে ভয় চিৎকার দেয়। তারপরে বাকি ছেলেমেয়েরাও ভয় পেয়ে চিৎকার দেয়। ইঁদুরটা এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। আস্তে আস্তে মায়া ম্যাডামের কাছে গেল। মনে করেছিলাম মায়া ম্যাডাম ভয় পাবে, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে ম্যাডাম ইঁদুরটাকে বাইরে বের করে দিয়ে বলল, এত বড় ছেলে মেয়ে হয়ে ইঁদুরকে ভয় পাও? লজ্জা করা উচিত তোমাদের। বাই দ্য ওয়ে, ইঁদুরটা এখানে এলো কি করে? রাকিব দাঁড়িয়ে বলল, ম্যাম, এটা ওই ফাজিল মেঘ এনেছে। আমি রাকিবকে বললাম, আব্বে হালা, তুই আমাকে এই ইঁদুরটা আনতে দেখেছিস? আর কিছু বলতে যাব তার আগে মায়া ম্যাডাম রাগে গজ গজ করতে করতে আমার কাছে এসে বলল, এত বড় হয়েছো কিন্তু জ্ঞান বাড়েনি। নিজেকে কি ফাজিলদের সর্দার মনে করো? অনেক বড় মনে করো? যাও, ক্লাস থেকে বের হয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, যাও। গেট আউট অফ মাই ক্লাস রাইট নাও। আমি বেরিয়ে আসলাম। না, এই ডেভিলটাকে শিক্ষা দিতে হবে। ক্রাশ বলে ছেড়ে দিব না। ম্যাডাম একটিবারও জানতে চায়নি ইঁদুরটা কে ছেড়েছে। কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া আমাকে দোষী বানিয়ে শাস্তি দিল না। প্রথমে ওই রাকিবকে শাস্তি দিতে হবে, তারপর ম্যাডামকে। পাইছি। তারপরে ক্লাস শেষে সবাই বেরোচ্ছে। এমন সময় আমি গিয়ে রাকিবকে জড়িয়ে ধরে বললাম, দোস্ত সরি। কিন্তু কেন? এমনি। রাকিব হাঁটতে শুরু করলো। সবাই তাকে দেখে হাসছে। তার পিঠে একটা কাগজ লাগানো, কাগজে লেখা আছে সে একটা গাধা। এটা পড়ে সবাই হাসছে। রাকিব এদিক ওদিক তাকাচ্ছে, বারবার তার প্যান্ট আর শার্টের দিকে তাকাচ্ছে। হঠাৎ করে পিছন থেকে তার এক বন্ধুকে সে জিজ্ঞেস করলো, কিরে, সবাই আমাকে দেখে হাসছে কেন? তোর পিছনে লেখা কাগজটা পড়ে হাসছে। কি কাগজ? ওই বন্ধুটা কাগজটি নিয়ে রাকিবকে দেখালো। রাকিব কাগজটা পড়ে রেখে গিয়ে আমার কাছে আসলো। আমাকে এসে বলল, শালা, তোকে আমি ছাড়বো না। আজকে তোকে জানে মারবো। আমাকে ধরতে পারলে তবে তো। এই বলে দিলাম দৌড়। রাকিব আমার পিছন পিছন দৌড়াচ্ছে। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেলাম। ধাক্কার জোর সামলাতে না পেরে পড়ে গেলাম।
আমি তাড়াতাড়ি উঠে বললাম, কি রে, চোখ নাই? এইটা বলে মানুষটির দিকে তাকালাম। সারার আজকের দিনটাই খারাপ। এটা যে মায়া ম্যাডাম। আমি ম্যাডামকে বললাম, সরি ম্যাডাম, আমি আসি। এই বলে দৌড় দিতে যাব, তখনই ম্যাডাম বলল, ভদ্রতা বলতে কিছু শিখোনি, তাই না? একটা মানুষ মাটিতে পড়ে গেলে তাকে যে হাত বাড়িয়ে তুলতে হয় এটাও জানো না? সরি ম্যাম। আমি হাতটা বাড়িয়ে দিলাম। ম্যাডাম আমার হাতটা ধরে উঠলো। এই প্রথম কোনো মেয়ের হাতের স্পর্শ পেলাম। কি নরম আর সফট হাত ম্যাডামের। আমি তাকে উঠিয়ে চলে যাচ্ছিলাম, এমন সময় ম্যাডাম বলল, ফাজলামি ছেড়ে দাও, এখন থেকে ফাজলামি করতে পারবে না। আমি ফাজলামি ছাড়বো না, আপনি ডেভিলগিরি ছেড়ে দেন। কি বললে তুমি? এই রে, মুখ ফেসকে বেরিয়ে গেছে। একটি ভাগ, তাহলে তোর কপালে দুঃখ আছে। আমি এক দূর দিলাম, একেবারে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু তোমার পিতনিটা কোথায়? সে এখনো কলেজে। এতক্ষণ কি করছে? ক্লাস আছে নাকি? যা, ওকে নিয়ে আয় বাবা। আচ্ছা যাচ্ছে। আমি বাইকটা নিয়ে কলেজের সামনে গেলাম। ক্যাম্পাসে যাওয়ার সময় বাইক নিয়ে যায় না, কারণ বাসে করে যাওয়ার মজাই আলাদা। আর এখন তো আরো মজা। আমি বিগত 10 মিনিটের পর দাঁড়িয়ে আছে, কিন্তু পেতনিটের আসার নামগন্ধ নেই। হয়তো বের হয়েছে জান্নাত। ও হ্যাঁ, জান্নাত আমার কলেজের টুকরা বোন, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। জান্নাতের সাথে তার বান্ধবী মুস্কানকেও দেখতে পাচ্ছি। জান্নাত আমাকে দেখে বলল, সূর্য আজকে কোন দিকে উঠেছে? মহারাজ কি মনে করে আমাকে নিতে এসেছে? তোর মতো পেতনিকে নিতে আসবো? মা বলেছে তাই আসছে। কি? আমি পেতনি? কুত্তা, আজকে তোকে যদি আব্বুর হাতে মার না খাওয়ায় তাহলে আমার নাম জান্নাত না। তারপরে পাশ থেকে মুস্কান হেসে বলল, আরে রাস্তায় এসব কি করছিস তোরা? এই তোর বান্ধবীকে পেতনি বলছে আর তুই হাসছিস? তুই আমার কেমন বান্ধবী? আরে অনেক হয়েছে, চল এবার। চলুন মহারাজ। জান্নাত আমার বাইকে উঠে বসলো। আমি গাড়ি স্টার্ট দিচ্ছিলাম, তখনই জান্নাত বলল, ভাইয়া মুস্কানকে একটু নামিয়ে দিবি? ওর বাসা কাছেই। আমি কিছু বললাম না। মুস্কানও উঠে বসলো। মুস্কানকে নামিয়ে দিচ্ছিলাম, এমন সময় দেখি মায়া ম্যাডাম রিক্সা করে যাচ্ছে আর আমার দিকে এক মনে তাকিয়ে আছে। চোখগুলো খুব লাল ছিল, হয়তো রেগে আছে। রিক্সা থেকে যতক্ষণ দেখা যায় আমাকে দেখেছে। আমি মুস্কানকে নামিয়ে দিলাম। মুস্কান বলল, এই জান্নাত, তোর ভাইকে নিয়ে আমাদের বাসায় চল। না, আজ না, অন্য একদিন আসবো। প্লিজ আয় না ভাইকে নিয়ে। সরি রে, আজকে না। আচ্ছা, আল্লাহ হাফেজ, কালকে কলেজে দেখা হবে। আমি গাড়ি স্টার্ট দিচ্ছি, এমন সময় গাড়ির কাছে দেখি মুস্কান আমাকে দেখে মুচকি হাসছে। আমি হাসার কারণ বুঝলাম না। জান্নাতকে নিয়ে গাড়ি চালাচ্ছিলাম, এমন সময় জান্নাতকে বললাম, আচ্ছা তোর বান্ধবী আমাকে দেখে মুচকি হাসলো কেন? ও মা, একটা মেয়ে কখন মুচকি মুচকি হাসে জানিস না? না। প্রেমে পড়লে। তোর বান্ধবী কার প্রেমে পড়েছে? তোর। আমি গাড়িটা জোরে ব্রেক করলাম। তারপরে আমার বোন বলল, এভাবে গাড়ি থামালি কেন? কি বললি তুই? হ্যাঁ, মুস্কান তোকে ভালোবাসে, আর মুস্কানকেও আমার ভাবি হিসেবে অনেক ভালো লাগে। বিয়ে করে নে ওকে। ছি, তোর বান্ধবী মানে আমার বোন। থাক, জ্ঞান দিতে হবে না, চল এবার। আমি গাড়ি স্টার্ট দিলাম। জান্নাত আবারও বলল, ভাইয়া মুস্কান কিন্তু অনেক ভালো মেয়ে। তো? অনেক সুন্দর। তো? অনেক রূপবতী, গুণবতী। আচ্ছা, এসব আমাকে বলছিস কেন? ওর সাথে প্রেম করার জন্য। থামবি এবার নাকি থাপ্পড় খাবি? প্রেম কর ওর সাথে, বিয়ে আমি দেব। জান্নাত, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কি? কিছু না। আচ্ছা। জান্নাতকে বাসায় পৌঁছে দিয়ে আমি রুমে চলে এলাম। হঠাৎ করে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। প্রথমে রিসিভ করলাম না, অচেনা নাম্বার বলে পরপর আরো কয়েকবার কল দিল। বিরক্ত হয়ে ফোনটা ধরে বললাম, কি সমস্যা কি, বারবার কল দিচ্ছেন কেন? ওপাশ থেকে মেইলি কণ্ঠে বলল, কুত্তা, তোর সাহস তো কম না, গাড়িতে মেয়ে নিয়ে ঘোরাঘুরি করিস। এবার বিরক্তি বোধটা আরো বেড়ে গেল। আমি মেয়েটিকে বললাম, আপনি কে আর আমি মেয়ে নিয়ে ঘুরবো কি ঘুরবো না এটা আমার বিষয়। ওই কুত্তা, তোর হাত পা ভেঙে আমি পঙ্গু করে দিব। লুচ্চামি করা বন্ধ কর। আপনি কে? শালা, আমি তোর হবু বউ। আপনি আপনার লিমিট ক্রস করছেন। চুপ কর কুত্তা, লিমিট তুই ক্রস করেছিস। আজকের পর যদি আর কোনোদিন কোনো মেয়েকে তোর বাইকের পিছনে বসা দেখি তাহলে তোর খবর আছে। আরে মনে হয় পাবনা থেকে ছাড়া পেয়েছেন। কি যা তা বলছেন কি আপনি? আর আমি 100 বার মেয়ে নিয়ে ঘুরবো, এতে আপনার কি? শালা লুচ্চা, তোরে ভালোবাসি বলে এতক্ষণ সহ্য করে আছি, না হলে হাত পা ভেঙে দিতাম। আরে যান, দেখি কি করতে পারেন।
তুই কিন্তু আমার রাগ বাড়িয়ে দিচ্ছিস। আরে রাখেন, এই বলে ফোনটা কেটে দিলাম। আরে চিনি না জানি না, কল দিয়ে হুমকি দেয়, আবার বলে ভালোবাসি। এটা কোন ধরনের ভালোবাসা? আমি ফ্রেশ হয়ে এসে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বাইরে যাই আড্ডা দিতে। বন্ধু মহলে গিয়ে দেখি রাফি, রাহাত, সিয়াম সবাই এসেছে। আমাকে দেখে রাহাত বলল, আরে মায়া ম্যাডামের জামাই আসছে, দেখ দেখ সবাই। পাশ থেকে সিয়াম বলল, শালা তো ম্যাডাম বিয়ে করবে, তাহলে আমরা কি? আমি তাদের বললাম, আব্বে হালারা, তোদের ভাবি কি নিয়ে ভদ্রতার সাথে কথা বল, তোদের ফিউচার ভাবি সে। রাফি বলল, কইছে তোরে, তোরে দেখলে ম্যাডামের গা জ্বলে, আর তোরে করবে বিয়ে? আরে দোস্ত, এটা হচ্ছে ভালোবাসার প্রথম ধাপ। এবার বল আমার হেল্প করতে পারবে কিনা? কি হেল্প? ম্যাডামের বিষয়ে সব ডিটেলস এনে দে। দোস্ত, মায়া ম্যাডাম খুব সেদে সাদা, মাত্র পড়ালেখা শেষ করেছে। কই থেকে জানলি তুই? মায়া ম্যাডামের বাসায় তার বাবা মা আর ছোট বোন আছে। ছোট বোনটা এখন কলেজে পড়ে। কোন কলেজে জানা নেই। বাবা রিটায়ার্ড আর্মি অফিসার, মা গৃহিণী। আর মায়ের ফেসবুক আইডি হচ্ছে অস্পর্শী মায়া। ম্যাডামের সম্পর্কে আর কিছু জানি না। আব্বে হালা, এত ডিটেলস কিভাবে জানলি? শালা জীবনের প্রথমবার ক্রাশ খেলি। আমার বন্ধু হয়ে বন্ধুর ক্রাশের ডিটেলস রাখবো না, এটা কি হয়? দোস্ত, তোরা সেরা। থাক, পাম না দিয়ে এবার রেস্টুরেন্টে চল। আমার পকেট খালি। তোর পকেট খালি হলেও আরো খালি করবো, চল এবার। সারারা সবাই আমার 3000 টাকা হজম করে নিল। কি পেটুক বন্ধু, কিন্তু তাদেরকে অনেক ভালোবাসি। বন্ধুত্ব কি তাদের না দেখলে বুঝতেই পারতাম না। সবার থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে একটা ফেসবুকে ঢুকলাম। তখন দেখি একটা নতুন আইডি থেকে রিকোয়েস্ট আসলো। আইডিটার নাম মেঘা চৌধুরী। প্রোফাইলে একটা হাতের ছবি, আর ছবিতে লেখা আছে মেঘ। আমি অ্যাভয়েড করলাম। তখনই মোবাইলে সেই অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি কল রিসিভ করার সাথে সাথেই বলল, কিরে, আমার ফেসবুক রিকোয়েস্ট এখনো অ্যাকসেপ্ট করিসনি কেন? আপনার সমস্যাটা কি? কি আপনি? কি আপনার পরিচয়? কি চান আমার থেকে? তোকে চাই, তোকে ভালোবাসি। আমি আপনাকে চিনি না, ভালোবাসা তো দূরের কথা। চিনবি, আগে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর। না, করব না। তোরে আমি আমাকে কি কাঁচা চিবিয়ে খাবো। আচ্ছা, আপনি কি সেটা বলুন। সময় হলে চিনতে পারবে, আগে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। সরি। আমি ফোনটা কেটে দিলাম। তারপর ফেসবুক থেকে লগ আউট করে বেরিয়ে গেলাম। পরের দিন ক্যাম্পাসে ঢুকছি, এমন সময় বন্ধু নীলা আমাকে ডাক দিল। আমি নীলার কাছে গেলাম। কি খবর দোস্ত? ভালো, তোর? আমি ভালো নাই। কেন রে? আরে, ওই মায়া ম্যাডামকে কিভাবে পটাবো সেটা বুঝতে পারতেছি না। হারামি, ম্যাডামের সাথে প্রেম করবি? প্রেম করার মানুষের কি অভাব হয়েছে? অভাব হয়নি, কিন্তু মায়ের অভাব হয়েছে। সত্যি, মায়ায় আমি হারাতে চাই। নীলা আর কিছু বললো না। ওর মুখটা কালো হয়ে গেল। আমি নীলাকে বললাম, কি রে, কি হয়েছে তোর? কিছু না। তাহলে ক্লাসে চল। আমি আর নীলা একসাথে ক্লাসে গেলাম। এই সেরেছে, ক্লাস শুরু হয়েছে। 10 মিনিট চলে গেল, আমি এখনো বাইরে। আমি আর নীলা দরজার সামনে এসে দেখি মায়া ম্যাডাম ক্লাস নিচ্ছেন। কি যে সুন্দর লাগছে। সুন্দর করে হিসাব পড়ে এসেছে, বোরখা পড়া, কিন্তু মুখটা দেখা যাচ্ছে, তাই একটু রাগ হলো। এত পর্দা যখন করতে পেরেছে, তাহলে আর একটু করে মুখটা ঢেকে আসলে কেমন হতো? আমি আর নীলা একসাথে বললাম, ম্যাম আসবো? ম্যাডাম আমার আর নীলার দিকে রাগি লোক নিয়ে তাকিয়ে বলল, ভার্সিটিতে কি প্রেম করতে আসো? জি ম্যাম, বুঝতে পারলাম না আপনার কথা। এত লেট কেন? ম্যাম, না মানে? এইটা তোমার বাসা না যে যখন ইচ্ছা ক্লাসে আসবে আর যখন ইচ্ছা চলে যাবে। এইটা ক্লাস, ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকো। আর তুমি, তোমার নাম কি? তারপর পাশ থেকে নীলা বলল, জি ম্যাম, আমার নাম নীলা। তুমি ভিতরে আসো, আর মেয়ে তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। মাথাটা খারাপ হয়ে গেল। নীলাও তো দেরি করেছে, তাহলে ওকে কেন ভিতরে যাইতে বললো? ম্যাডাম দেখি ক্লাসে মনোযোগ দিল। আমি ওনার দিকে হা করে তাকিয়ে আছে, কিন্তু ওনার চোখগুলো লাল হয়ে আছে, হয়তো রেগে আছে। ইস, আবারও প্রেমে পড়ে গেলাম। কোনো মতে ক্লাসটা শেষ হলো। ক্লাস শেষে ম্যাম বেরিয়ে যাওয়ার সময় বলল, পরের বার থেকে আর দেরি যেন না হয়। আমি কিছু না বলে ক্লাসে ঢুকে গেলাম। ক্লাসে গিয়ে রাফির কাছে গেলাম। রাফিকে বললাম, দোস্ত, মায়া ম্যাডামের উপরে প্রতিশোধ নিতে হবে। কিসের প্রতিশোধ? আরে বাল, উনি আমাকে দাঁড় করায় রাখছেন, এইটার প্রতিশোধ। কি করবি বল? শুন তাইলে, আমি রাফিকে সব প্ল্যান বুঝিয়ে দিলাম। রাফি কল দিল মায়াকে। আমি কথা বলছি। কেমন আছো মায়া? জি ভালো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আপনার একজন প্রেমিক, প্রফেশনাল প্রেমিক। অসভ্যের মতো কথা বলছেন কেন? আর নিজের পরিচয় দেন না কেন? না হলে ফোন রাখছি।
আচ্ছা, আজকে কলেজ ছুটির পর বাস স্টপে দাঁড়াবেন, আমি আসবো। হ্যালো হ্যালো, কে আপনি? আমি ফোনটা কেটে দিলাম। রাফিকে বললাম, দেখ আজকে ওকেও দাঁড় করায় রাখবো, ক্লাস শেষে আমি বের হচ্ছি। এমন সময় নীলা এসে বলল, মেঘ, বল। কিছু কথা আছে। পরে শুনবো, আগে মায়া ম্যাডামকে একটু শাস্তি দেই। চল রাফি। আসি দোস্ত। আমি চলে আসলাম। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি আর রাফি লুকিয়ে ম্যাডামকে কল দিলাম। কল ধরার সাথে সাথে ম্যাম বিরক্তি নিয়ে বলল, কই আপনি? এই তো আসতেছে, 5 মিনিট অপেক্ষা করেন। হুম। 5 মিনিট বলে আমি ম্যামকে আধা ঘন্টা দাঁড় করিয়ে রাখলাম। ম্যামের মুখ রোদে পুরাই খারাপ হয়ে গেল। না, এবার ম্যামকে আর দাঁড় করিয়ে রাখা ভালো হবে না। আমি আস্তে আস্তে ম্যামের পিছনে গিয়ে ম্যামকে বললাম, ম্যাম কারোর জন্য অপেক্ষা করছেন? এইটা তোমার না জানলেও চলবে। যার জন্য অপেক্ষা করেছেন সে আসছে। মানে? মানেটা খুব সহজ, আপনি আমাকে দাঁড় করায় রাখছেন, আমি আপনাকে। তাহলে এইসব তোমার প্ল্যান? তোমাকে তো আমি কিছু করতে পারবেন না, এই বলে দিলাম এক দৌড়। পিছন থেকে ম্যাম রাগে গজ গজ করতে করতে লাগলো, আপনি যদি ডেভিল হন, আমিও ফাজিলের কিং। বাসায় আসলাম। বাসায় ঢুকে দেখি জান্নাত তার বান্ধবী মুস্কানকে নিয়ে আড্ডা দিচ্ছে। মুস্কান আমাকে দেখে একটু লজ্জা পেল। শালার কি ঢং! জান্নাত আমাকে দেখে বলল, ভাইয়া আয় আমাদের সাথে আড্ডা দিই। তোদের সাথে আড্ডা দিতে যাব কেন? আরে আয়। আমি বসলাম। জান্নাত কথা বলেই যাচ্ছে। ওপাশ থেকে মুস্কান বলল, কেমন আছো মেয়ে? জি ভালো। ওয়েট ওয়েট, কি বললে তুমি? কেমন আছেন জিজ্ঞেস করছি। না, তুমি আমার নাম ধরছো? ভাইয়া তুই ভুল শুনেছিস, যা ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। আমি ফ্রেশ হতে আসলাম। মুস্কান মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না। জান্নাতের সাথে কথা বলে ক্লিয়ার করতে হবে। আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মুস্কান আমার রুমে। ওকে দেখে ঘাবড়ে গেলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি চাই? কিছু না, একটু রুমটা দেখছিলাম। দরকার নেই, যাও নিচে যাও। মুস্কান চলে গেল। আমি নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি জান্নাত আমার পাশে বসে আছে। আমি ওকে দেখে বললাম, কি হয়েছে? মুস্কানের চিঠিটার জবাব কি? কোন চিঠি? ন্যাকামো করবি না। কোন চিঠির কথা বলছিস? আরে মুস্কান যেটা বালিশের নিচে রেখেছিল, আমি বালিশের নিচে হাত দিয়ে দেখি একটা কাগজ। কাগজটা খুললাম, তারপরে আমি পড়তে শুরু করলাম। কাগজে লেখা আছে, প্রিয় মেঘ, প্রথম দেখায় তোমার প্রেমে পড়েছি, তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো। চিঠিটা পড়ে আমার মাথা খারাপ হয়ে গেল। তারপরে জান্নাত জিজ্ঞেস করলো, কি লেখা আছে ভাইয়া, আর তোর উত্তর কি? তারপরে আমি ঠাস করে একটা চর মেরে দিলাম জান্নাতকে। তোকে মানা করেছিলাম ওই মেয়েটাকে প্রশ্রয় না দেওয়ার জন্য, কিন্তু তুই। আর আমি ওকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। জান্নাত কিছু না বলে চলে গেল। এই প্রথম আমি আমার বোনটাকে মারলাম। ওকে কোনোদিনও আঘাত দেয়নি, কিন্তু আজকে আমি ওর গায়ে হাত তুললাম। ছি! আমি জান্নাতের রুমে গেলাম। সে লাইট অফ করে শুয়ে আছে। আমি শিওর সে কাঁদছে। আমি লাইট অন করে তার পাশে গিয়ে বসে বললাম, সরি বোন, আমি ভুলে থাপ্পড় মেরে দিয়েছি। সরি, মাফ করে দে আমাকে। কাঁদিস না বোন, প্লিজ। তোর কান্না সহ্য করতে পারি না আমি। জান্নাত কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক খারাপ তাই না ভাইয়া? না বোন, তুই সবার থেকে বেস্ট। সরি। না ভাইয়া, আই এম সরি, আমি একটু বেশিই করে ফেলেছি। না বোন, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি। যে কে সে ভাইয়া? কালকে দেখাবো, যাবি আমার সঙ্গে? অবশ্যই যাব, ভাবিকে দেখা লাগবে। এবার কান্না থামা। আমাকে মারলি কেন? সরি রে, খুব লেগেছে তাই না? বল, কি করলে আমাকে মাফ করবি? আমার জন্য ফুচকা, আইসক্রিম আর চকলেট নিয়ে আয়, তারপর মাফ করব। আচ্ছা আনতেছি। তুই আমার বেস্ট ভাইয়া। থাক, পাম দেওয়া লাগবে না। আমি বোনের জন্য তার অর্ডার মতো সব নিয়ে আসলাম। সে খেয়েই চলেছে। বুঝি না মেয়েরা এত চকলেট আর ফুচকা পাগলি হয় কেন। উত্তর জানা থাকলে একটু আমাকে বলিয়েন। পরের দিনকে বোনকে নিয়ে বাসা থেকে বের হচ্ছে, এমন সময় মোবাইল এসে অচেনা মেয়েটার কল আসলো। আমি কলটা ধরলাম না, সাথে সাথে মেসেজ আসলো, কুত্তা কল ধর। এটা মেয়ে না কি বুঝি না, কথায় কথায় শুধু রেগে যায়। তিনি না জানি না, শুধু শুধু আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। আবার কল আসলো। আমি কলটা ধরে বিরক্তির স্বরে বললাম, আপনার কি সমস্যা? আমাকে বারবার কল দেন কেন? আপনার পরিচয় দেন, নাহলে আমি কল কেটে দিচ্ছি। তুই কল কেটে দেখ, শুধু মাথা ফাটিয়ে দিব। আপনি কে বলুন প্লিজ? আমি তোমাকে ভালোবাসি মেয়ে, সময় হলেই জানতে পারবে আমি কে। না এখন বলুন। তোরে না বলছি না। আচ্ছা ভাই, আমি ফোনটা কেটে দিলাম। আজকে যেহেতু বোনকে নিয়ে যাব, তাই বাইকটা দিলাম।
বাইকের পিছনে বোন বসে আছে। আমি আর বোন ক্যাম্পাসের দিকে যাচ্ছি। গেটের কাছে আসতে দেখি মায়া ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। আমার কেমন জানি মনে হলো ম্যাডাম রেগে আছে, প্লাস কান্নাও করেছে। ওনার চোখগুলোর মাঝে আমি স্পষ্ট দেখতে পেয়েছি। ওনাকে এভাবে দেখে আমার বুকে কেমন করে উঠল। কিন্তু ওনার এমন অবস্থা কেন? আমি বোনকে গাড়ি থেকে নামিয়ে গাড়ি পার্ক করে আসলাম। গাড়ি পার্ক করে বোনকে নিয়ে ক্যান্টিনে বসলাম। এমন সময় নীলা এসে বলল, মেঘ, কি খবর তোর? এই তো ভালো। আমি যদি ভুল না হই তাহলে এইটা তোর বোন জান্নাত। হুম। তাহলে এতদিনে তোর মহারানী বোনকে দেখার সুযোগ পেলাম। জানো জান্নাত, আমার সাথে থাকলে সারাদিন শুধু বলে, জানিস নীলা, আমার বোন এমন, আমার বোন এইটা করেছে, আমার বোন আমার অনেক কেয়ার করে। পাশ থেকে জান্নাত লাফ দিয়ে উঠে বলল, সত্যি বলছো আপু? আমাকে বাসায় সারাদিন পচাই। কি? মেঘ, এটা কিন্তু ভালো না। আমি কিছুই করি নাই, আমি নির্দোষ। ভাইয়া, সব ঠং। তবে হ্যাঁ, তুই আমার বেস্ট ভাইয়া। এইটা বলে জান্নাত আমার গাল টেনে দিল। পাশে তাকিয়ে দেখি মায়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। আমি ফিরতেই সে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেল। আমি জান্নাতকে নীলার সাথে থাকতে বলে ক্লাসে আসলাম। প্রথম ক্লাস করতে হবে অবশ্যই, কারণ হাজার হলেও ভালোবাসার মানুষের ক্লাস। তো ক্লাসের সামনে এসে ম্যাডামকে বলি, ম্যাম আসতে পারি? আরে মেঘ সারছে, আসেন আসেন। বুঝলাম না ম্যাডাম এত ভালো মুডে কেন। না, লক্ষণ ভালো ঠিকছে না। ম্যাডাম হুট করে বলল, স্টুডেন্ট, আজকে একটা টেস্ট নিব তোমাদের। আমি টেস্টের কথা শুনে ঢোক গেলতে লাগলাম। আমি শিওর ম্যাডাম কালকের ঘটনাটির প্রতিশোধ নেবে। ম্যাম টেস্ট নেওয়া শুরু করলো। প্রথম ম্যাডামের খপ্পরে পড়লো রাফি। সে কিভাবে জানি পাশ করে গেল। আরো কয়েকজন পরে আসলো আমার পালা। ম্যাম আমাকে এমন একটা প্রশ্ন করলো যার উত্তর আমি কোনো ম্যাডাম হয়তো সং জানেন না। আমি পারবো না দেখে ম্যাডাম বলে উঠলো, সারাদিন তো বাইকে করে মেয়ে নিয়ে ঘোরাঘুরি করো, আজকে একটা কালকে আরেকটাকে নিয়ে, কিন্তু পড়ালেখায় একদম জিরো। এত বড় হয়েছো, এখনো কি নিজের ক্যারিয়ার ফোকাস করবা না? যত সব। ম্যাডামের এমন কথায় রাগ উঠে গেল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে রুম থেকে বের হয়ে গেলাম। রাফি কয়েকবার ডেকেও থামাতে পারেনি। কিছু না জেনে ম্যাডাম এটা বলবে, আমি তা আশা করিনি। বাইকের পিছনে মেয়েটা যে আমার বোন। না, ওনাকে এবার দেখাতে হবে ফজল কিং মেঘ কি করতে পারে। আমাকে এভাবে বেরিয়ে যেতে দেখে পুরো ক্লাস স্তব্ধ। সবাই জানে আমি কেমন। ফাজলামো সারাদিন করলেও মেয়েদের সাথে কোনোদিন সম্পর্কে আমি জড়াইনি। ক্লাস শেষে মায়া ম্যাডাম যখন বের হবে তখন রাফি ম্যামকে ডেকে বলল, ম্যাম। বলো, নিজের বন্ধুর হয়ে সাফাই দিতে আসবে না? জি ম্যাম, সাফাই অবশ্যই দেবো। আপনি যে আমার বন্ধুকে বললেন বাইকে করে সে মেয়ে ঘোরায়, একটা ছেড়ে আরেকটা ধরে, জানেন বাইকে বসে মেয়েটাকে? জি না, ওর বোন জান্নাত। মেঘের বাইকের পিছনে সিট শুধু ওর বোনের জন্য রিজার্ভ। এমনকি আমাকেও বসতে দেয় না। কেউ ওর বাইকের পিছনে সিটে বসতে চাইলে বলে সে বাইক নিয়ে ভার্সিটিতে আসে না। আর আপনি সেই ভাই বোনের সম্পর্কে নিয়ে কি বললেন? আর হ্যাঁ, পুরো ক্যাম্পাসে জিজ্ঞেস করে দেখবেন আজ পর্যন্ত আমার বন্ধু বেগ কোনো মেয়ের দিকে তাকিয়েছে কিংবা প্রপোজাল দিছে কিনা। আসি ম্যাডাম। আমি রাগ করে বোনের কাছে আসলাম। আমাকে রাগ করতে দেখে বোন বলল, কি হয়েছে রে ভাইয়া? কিছু না। ভাইয়া দেখাবি না? পাশ থেকে নীলা বলল, কি দেখানোর কথা বলছো জান্নাত? কিছু না দোস্ত। নীলা আসি এখন, বোনকে দিয়ে আসবো। কিন্তু ভাইয়া এত তাড়াতাড়ি কেন? আরেকটু পর। না, এখনই যাবে, চল। আমি জান্নাতকে নিয়ে বাইক স্টার্ট দিচ্ছে। এমন সময় দেখি মায়া ম্যাডাম জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখটা কেমন ভিজে গেছে। না, আমাকে দুর্বল হলে চলবে না, ওনাকে শাস্তি দিতেই হবে। আমি জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। জান্নাত আমার উপরে রাগ করে বলল, ভাইয়া কি হয়েছে তো? ভাবিকে না দেখিয়ে নিয়ে আসলি যে? অন্য একদিন দেখাবো, যা ফ্রেশ হয়ে খেতে যা। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথেই অচেনা মেয়েটির কল আসলো। আবার আমি ফোনটা ধরলাম না, খুব বিরক্ত লাগছে। তারপরেও বারবার কল দিয়ে যাচ্ছে। বাধ্য হয়ে ফোনটা ধরে বললাম, আপনার সমস্যাটা কি? এত কল দিয়ে ডিস্টার্ব করেন কেন? যত সব। সরি। সরি কেন? এমনিতেই। এসব ফালতু কথা বলার জন্যই কল দিয়েছেন? বাই। ফোনটা কেটে আমি নিচে গেলাম। খেতে ইচ্ছে করছে না। মায়ের উপরে অনেক রাগ হচ্ছে। না জেনে সে এভাবে বলবে, না আমিও তারা ছাড়বো না। পাইছি। মাথায় বুদ্ধিটা আসার পর মুখে একটা ডেভিল মার্কা হাসি আসলো। এবার বুঝলে মজা। পরের দিন কলেজে তাড়াতাড়ি এসে আমার কাজটা সেরে ফেললাম। আজকে ক্লাস শুরুর আগে সবাই আমাকে দেখে অবাক। রাফি তো সবার থেকে বেশি অবাক।
সে বুঝে গেছে আমার ফাজিল মাথায় কোনো ফাজিল বুদ্ধি এসেছে, যা আমি কার্যকর করতে এসেছি। দেখ, মায়া ম্যাম আসলো। এসে চেয়ারে না বসে আমার কাছে এসে বলল, মেঘ, একটু বাইরে আসবে প্লিজ। আমি ম্যামের সাথে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে ম্যাম আমাকে বলল, সরি মেঘ, আমি আসলে না জেনে কালকে অনেক কথা বলে দিছি। সরি, আমি জানতাম না ওইটা তোমার বোন। সরি। ম্যামের কথা শুনে মনটা গলে গেল। আমি ম্যামকে বললাম, ইটস ওকে ম্যাম। তারপর আমরা ভিতরে চলে আসলাম। রাফিয়া আমাকে দেখে বলল, কিরে, কি হয়েছে? কালকের জন্য সরি বলেছে। বাহ, প্রেম এখন সরি পর্যন্ত এগিয়ে গেল। আপনি চুপ কর। ম্যাম এসে বলল, স্টুডেন্ট, আজকে আমরা এই জিনিসটা শিখবো। এটা বলতে বলতে ম্যাম চেয়ারে বসে পড়লো। আর বসার আগে আমি চিৎকার দিতে যাব, তার আগেই ম্যাম চেয়ার ভেঙে ধপাস করে নিচে পড়ে গেল। উপস্থিত সবাই ম্যামকে দেখে হাসছে। ম্যাম একটু লজ্জা পেল, আর আমার দিকে রাগি লুকে তাকালো। ম্যাডাম জানে এটা আমারই কাজ। উনি কিছু না বলে ক্লাস থেকে চলে গেলেন। শিক্ষার্থীরা হেসে যাচ্ছে। মনটা আবারও খারাপ হয়ে গেল। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে ম্যামের পেছনে পেছনে কিছু দূর গিয়ে বললাম, ম্যাম। হ্যাঁ, থামছে না। আমি আবারও ডাক দিলাম, ম্যাম, আই এম সরি। এবার ম্যাম পিছনে ফিরল। ওনার চোখে জল। এই প্রথম কেমন জানি নিজেকে দোষী মনে হচ্ছে। আমি ম্যামকে বললাম, ম্যাম, আসলে। থাক, আমার উপর যখন এতই রাগ, তাহলে অন্যভাবে সেই রাগটা মেটাতে এইভাবে সবার সামনে আমাকে হেনস্থ করার কি দরকার ছিল? সরি মেঘ সাহেব। ম্যাম চলে গেল। আমি ক্যান্টিনে চলে আসলাম। কলেজ ছুটির পর ম্যামের জন্য দাঁড়িয়ে আছি। ওই তো মাকে দেখা যাচ্ছে, চোখগুলো ফোলা, হয়তো কান্না করেছে অনেকক্ষণ। আমি ম্যামের সামনে গিয়ে কিটক্যাটের বক্সটা এগিয়ে দিয়ে বললাম, সরি ম্যাম, আসলে আমি না জেনে। ম্যাম কিছু না বলে পাশ কেটে চলে গেল। উনি বাসের জন্য অপেক্ষা করেছে। আমি ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে বললাম, ম্যাম, সরি, প্লিজ মাফ করে দেন। এমন সময় ম্যাডাম যা করলো তা দেখে আমার জান যায় যায় অবস্থা। ম্যাডাম হাত থেকে কিটক্যাটের বাক্সটা নিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, কেউ এই ছেলেটাকে ধরেন, ছেলেটা আমার চেন চুরি করেছে। কথাটা শুনে আমি তো থমকে গেলাম। আশেপাশের লোকজন এবার ম্যামের দিকে তাকালো, শুরু করলো। আমি আল্লাহর নাম নিয়ে দিলাম এক দৌড়। এ পায় আমাকে। পিছনে তাকিয়ে দেখি ম্যাডাম হাসছে আর কিটক্যাট খাচ্ছে। শালার এভাবে বদলা নিল, তার উপর আমার চকলেটও খেলো। আমি কোনো মতে যান বাঁচিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমাকে হাঁপাতে দেখে বোন বলল, কি রে ভাইয়া, কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? পাগলা কুকুরে পিছন লাগছিল। কথাটা শুনে ভিতরে ঘর থেকে কে যেন হেসে উঠল। আমি জান্নাতকে জিজ্ঞেস করলাম, কিরে, কে হাসছে? আমার বান্ধবী মুস্কান। আমি রুমে চলে আসলাম। রুমে আসার পর আমার পিছু পিছু মুস্কানও আসলো। এসে দরজার কাছ থেকে দাঁড়িয়ে আমাকে বলল, ভিতরে আসতে পারি? না চাইতেও তাকে আসতে বললাম। এসে আমাকে বলল, আপনাকে ওই দিন একটা চিঠি দিয়েছিলাম, তার উত্তরটা জানতে এসেছি। চিঠি? এত ঢং করেন কেন? মুখ সামলে কথা বলো। আচ্ছা, সরি, প্লিজ উত্তরটা বলুন। তুমি যা ভাবছো তা কখনো সম্ভব না। প্লিজ চলে যাও। তারপরে মুস্কান আমাকে বলল, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি মেঘ। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভালোবাসি না, প্লিজ তুমি চলে যাও। না, আমি যাব না। তারপরে আমি চিৎকার করে জান্নাতকে বললাম, জান্নাত, তোর বান্ধবীকে নিয়ে যা। জান্নাত দৌড়ে এসে বলল, কি হয়েছে ভাইয়া? তোর বান্ধবীকে এখন থেকে নিয়ে যা। কি হয়েছে মুস্কান? মুস্কান কিছু না বলে জান্নাতের সাথে চলে গেল। কি একটা অবস্থা! মাত্র কলেজে পড়ে আর বলে আমাকে ছাড়া মরে যাবে। এসব আবেগ কয় যে রাখে। আমি ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকিং করছি, এমন সময় মেঘা চৌধুরী আইডি থেকে মেসেজ আসলো, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আমি করলাম। সাথে সাথে মোবাইলে কল আসলো। বুঝি না এই মেয়েটা কি পাইছে। কল ধরে বিরক্তির স্বরে বললাম, কি হয়েছে কি? মেয়েটা কিছু না বলে হাসতে লাগলো। আমি ওনাকে বললাম, আপনি হাসেন কেন? আপনার কথা ভেবে। আমাকে কি জোকার মনে হচ্ছে? না, তার থেকেও বেশি। একটা মেয়ে আপনাকে যেদিন দৌড়ানি দিল না। আমি অবাক হয়ে বললাম, আপনি সব জানেন কিভাবে? আরে তোমাকে ভালোবাসি। তোমার সামান্য খাবারটুকু রাখবো না তা কি করে হয়? মাথায় ঢুকছে না এই মেয়েটার কাছে আমার এসব খবর কিভাবে যায়। না, আমাকে সাবধান হতে হবে। ফোনের অপর পাশ থেকে মেয়েটি বলল, চান্দু, তুমি যা ভাবছো তা কখনোই হবে না। ভাবছি মানে? কি ভাবছি আমি? যতই সাবধানে থাকো না কেন, তোমার খবর আমার কাছেই থাকবে। এরে, এই মেয়েটা কিভাবে আমার কথা বুঝতে পারছে? না, এর সাথে বেশিক্ষণ কথা বলে পাগল হয়ে যাব।
আমি আর কিছু না বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে ফেসবুকে ঢুকলাম ক্রাশের আইডিতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর রিকোয়েস্ট পাঠাবো কি পাঠাবো না ভাবতে ভাবতে পাঠিয়ে দিলাম। ওমা, সাথে সাথে দেখি অ্যাকসেপ্ট করলো। আমি মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? কেন, আমাকে চিনেন না? না তো। তাই এত দৌড়ানোর পরেও বলেন চিনেন না? আচ্ছা আচ্ছা, মেঘ তুমি? হ্যাঁ বলো। আরে শালা, এটা তো দেখি আমার না চেনার ভাব করতেছে। এত দৌড়ানোর পরেও আমাকে নাকি চিনে না। আমি বললাম, জি ম্যাম, কেমন আছেন? এই তো অনেক ভালো আছি। বাই দ্য ওয়ে, কেমন লাগলো এক্সারসাইজটা করে? আমারে দৌড়ও খাওয়ালেন, সাথে আমার চকলেটও খেলেন। ও হ্যাঁ, চকলেটের জন্য ধন্যবাদ। সরি ম্যাম। সরি কেন? সকালে বিষয়টার জন্য। আরে সরি বলার প্রয়োজন নেই। আর তুমি যদি ফাজল কিং হও তাহলে আমিও ডেভিল কুইন। আচ্ছা, আমি দেখবো আপনি কতটুকু ডেভিল। আর লেখাপড়ায় একটু মন দাও। মন তো দিয়ে দিলাম। কোথায়? পড়ালেখায়। ভালো। আচ্ছা বাই, পরে কথা হবে। ম্যাম অফলাইন হয়ে গেল। আমিও অফলাইন হয়ে গেলাম। নিজের ডায়েরিটা নিয়ে প্রতিদিনের মতো লেখা শুরু করে দিলাম। ডায়েরি লেখা শেষ করে ডিনার করে ছাদে চলে এলাম। আকাশে খুব সুন্দর তারার মেলা, হালকা বাতাস বইছে। কেন জানি মায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। ভাববো কি তাকে নিয়ে কিছুক্ষণ। ভাবার কি দরকার, সে তো আমারই ভাবনা, আমার কল্পনা সবটাই জুড়ে দখল করে আছে। তারা দেখায় ব্যস্ত হয়ে গেলাম। ফোনটা বেঁচে উঠলো, স্ক্রিনে তাকিয়ে দেখি অচেনা মেয়েটি। ফোনটা ধরে বললাম, জি বলুন। ওই সময় ফোনটা কেটে দিলেন কেন? এমনিতেই। আচ্ছা, আপনি এমন কেন? কেমনে? জানেন, আকাশে কিন্তু খুব সুন্দর করে তারারা খেলা করছে। আপনার কি ইচ্ছা হয় তারা দেখার? না। কেন? খোলা আকাশ আমার ভালো লাগে না। তাই তো ছাদে বসে আকাশ পানে তাকিয়ে আছেন। বুঝলাম না। ছাদে বসে বসে কি করেন তাহলে? কই, আমি তো নিজের রুমে। আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আপনাকে বলেছিলাম আপনার প্রতিটা মুহূর্তের খবর আমি রাখি। বাই দ্য ওয়ে, আজকে পর আর ওই মেয়েটা আপনাকে ডিস্টার্ব করবে না। কোন মেয়েটা? ওই মুস্কান মেয়েটি। মানে? ও মা, আপনাকে না প্রপোজ করেছে সে। আপনি জানেন কিভাবে? সত্যি করে বলুন তো, কি আপনি? আপনাকে ভালোবাসি। আপনাকে চিনি না জানি না, ভালোবাসার কথা আসলো কোথা থেকে? আমাকে চিনতে হবে না, শুধু ভালোবাসলেই হবে। সরি, রাখি, আল্লাহ হাফেজ। ফোনটা রেখে আমি রুমে ফিরে আসলাম। না, আমাকে খুঁজে বের করতে হবে কে এই মেয়ে, কেনই বা আমার পিছু লেগেছে, জানা দরকার। পরের দিন ক্যাম্পাসে বসে আছি রাফির সাথে। রাফিকে বললাম, দোস্ত, একটা মেয়ে কল দিয়ে বলে ভালোবাসে। কি বলিস? শালা, তোর তো কপাল খুলে গেছে। আরে পুরো কথাটা তো শুনলি আগে। বল। মেয়েটা আমার উপরে নজর রাখছে। আমার মনে হয় মেয়েটা আমার পরিচিত। একটা কাজ কর। কি? মেয়েটাকে খুঁজে বের কর। এই নে নাম্বার। ওকে মামা, আমি দেখছি। এবার ক্লাসে চল। দুজনে ক্লাসে ঢুকলাম। কিছুক্ষণ পর ক্রাশ আসলো ক্লাস নিতে। ক্লাস নেওয়া শুরু করলো। আমি হাঁ করে ক্রাশকে দেখাই ব্যস্ত। হঠাৎ ক্রাশ মানে ম্যাম আমাকে ডাক দিল। মেঘ, জি। এই সলিউশনটা করো। আমি বোর্ডে গিয়ে সবার আগেই সলিউশনটা করলাম। ম্যাম আমাকে বলল, বাহ, এত তাড়াতাড়ি কিভাবে করলে এটা? এটা খুব সহজ সলিউশন। তোমার মাথায় তো অনেক ট্যালেন্ট, তাহলে সারাদিন ফাজলামি করো কেন? একটু পড়ালেখায় মন দাও। চেষ্টা করব, হাজার হলেও আপনি বলেছেন। মানে? না মানে জি ম্যাডাম, আমি চেষ্টা করব। ভালো, যাও এবার সিটে যাও। আমি সিটে চলে গেলাম। ক্লাস শেষে ম্যাডাম চলে গেল। আবারও বোরিং লাগা শুরু হয়ে গেল। একটু ক্যান্টিনে যাওয়া দরকার। ক্যান্টিনে ঢুকে বসতে যাব, এমন সময় দেখি মায়া কোনো একটা ছেলের সাথে বসে কফি খাচ্ছে আর হেসে হেসে কথা বলছে। এটা দেখে মাথা পুরোই খারাপ হয়ে গেল। তবু নিজেকে সংযত করে রাগ নিয়ে চলে আসলাম। তার মানে কি ম্যাডামের বয়ফ্রেন্ড আছে? যদি থাকে তাহলে না না, কিন্তু আমি এসব ভাবছি কেন? ম্যামের উপর তো আমি শুধু ক্রাশ খাইছি, কিন্তু সত্যি কি ক্রাশ নাকি অন্য কিছু? না, আমি পারছি না। আমি বাকি ক্লাস না করে চলে এলাম বাসায়। বাসায় এসে কিছুই না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো। ঘুম ভাঙতে দেখি মোবাইলে অনেকগুলো কল, সব কয়টি অচেনা মেয়েটির। প্রথমে বিরক্ত লাগলেও কেন জানি আজকে একটু কথা বলতে মন চাইলো। আমি কল ব্যাক করলাম, সাথে সাথেই ফোনটা ধরলো। হয়তো আমার ফোনের অপেক্ষায় ছিল। ফোন ধরে কান্না করতে করতে বলল,
আপনি কোথায় ছিলেন? জানেন কত টেনশন হচ্ছিল? আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। কান্না থামান, আমি ঘুমিয়েছিলাম। সরি, আমি সত্যি সরি। সরি কেন? এমনিতেই আপনি আমাকে কষ্ট দিতে ভালোবাসেন, তাই না? আমি আপনাকে কষ্ট দিতে যাব কেন? আপনাকে তো আমি চিনি না। কেন আমাকে না দেখলে কি ভালোবাসা যায় না? না। এইটা কোথাও আছে যে না দেখলে ভালোবাসা যায় না? আছে। কোথায়? যেখানে থাকুক না কেন, আগে আপনি আপনার পরিচয় দিন প্লিজ। বললাম তো, আমার নাম মেঘা। সেটা আমিও জানি, এরপর বলেন। এরপর আর কিছুই বলতে পারবো না। কেন? এমনিতেই। আচ্ছা, পরে কথা বলবো, রাখি। আমি ফোনটা কেটে দিলাম। আমার মন ভালো নেই, কিন্তু কেন? সকালে বিষয়টার পর কেন আমার এমন হচ্ছে? আমি তো শুধু কাশি খাইছি। তাহলে আচ্ছা, ম্যামের সাথে যে ছেলেটি ছিল সেটা কি তার বিয়ে নাকি? ভালো লাগছে না। বাইরে গেলাম ঘুরতে। কিছুক্ষণ একা একা ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু বসে আছে। আমাকে দেখে বলল, কিরে মেয়ে, কোথায় ছিলি? আব্বু, একটু বাইরে গিয়েছিলাম। কেন আব্বু? পরশু তো চাচাতো ভাই অনেকের বিয়ে। কি বলো? অনেক ভাইয়ার বিয়ে, আর আমাকে বললো না? আরে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল, তাই তুই আজকে যাবি বিকেলে, আর আমরা সবাই সকালে যাব। আচ্ছা, আমি ব্যাগপত্র গুছিয়ে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। আমার পাশের সিটটা খালি, হয়তো কেউ আসবে না। যাক, ভালোই হয়েছে। বাস স্টার্ট দিচ্ছে এমন সময় কন্ট্রাক্টর একটা মেয়েকে আমার পাশে এনে বলল, আপা এটা আপনার সিট। মেয়েটা আমাকে দেখে একটু বিরক্ত হয়ে বলল, এখানে বসতে হবে আমায়? হ আপা। মেয়েটি কেমন করে যেন তাকালো। সেই তাকানোটাই বলে দিচ্ছে সে আমার পাশে বসতে ইচ্ছুক না। তাতে আমার কি? আমি জানালার পাশে সিটটা পাইছি, এটাই অনেক। বাস ছেড়ে আধা ঘন্টা হয়ে গেল। মেয়েটা এবার হাঁপিয়ে উঠেছে। আমি জানি সে কি চায়। সে জানে প্রতিটা মেয়ে চায়। আরে ভাই, খারাপ কিছু না, জানালার পাশের সিটে বসতে চাই আর কি। আমি মেয়েটিকে বললাম, আপনি চাই দিলে এদিকে বসতে পারেন। মেয়েটি কিছু না বলে উঠে দাঁড়ালো। তারপর আমি বের হওয়ার সাথে সাথে সে আমার সিটে খপ করে বসে গেল। আমি তার সিটে বসলাম। তার থেকে থ্যাঙ্কস পাবো আশা করিনি। আমাকে ভুল প্রমাণিত করে মেয়েটি আমাকে বলল, ধন্যবাদ। আমি কিছু না বলে কানে হেডফোন গুঁজে দিয়ে গান শুনতে ব্যস্ত। মেয়েটি রাগ করে জানালার বাইরে তাকিয়ে কিছু একটা বলছে, সেটাও খেয়াল করলাম আর চোখে। আমি মায়ের ভাবনা মগ্ন, কিন্তু যখনই সকালের বিষয়টার কথা মনে পড়ে তখনই মনটা খারাপ হয়ে যায়। ঘড়িতে তাকিয়ে দেখি বিকেল 5টা বাজে। আরো 1 ঘন্টা মতো লাগবে। আমি মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকিং করছিলাম। মেয়েটি আমাকে বলল, আচ্ছা, আপনার নাম কি? জি। আমাকে বলছেন? ও মা, আপনি ছাড়া এখানে কেউ আছে নাকি? জি বলে কি হবে? আপনি তো দেখি আরেক অদ্ভুত মানুষ। কেন? আপনাকে প্রশ্ন করে একটা, উত্তর দেন আর একটা। জি, আমি মেঘ। এবার আমারটা জিজ্ঞেস করবেন না? জি বলুন। কি বলতাম? জিজ্ঞেস না করলে বলবো কিভাবে? জি, আপনার নাম কি? আমার নাম ইরা। আপনার পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, আর আপনার কথা বলতে ইন্টারেস্ট হচ্ছে না? সুন্দরী? এই, আপনি হাসছেন কেন? সুন্দরী বলছেন তাই? কেন, আমি সুন্দর না? অবশ্যই না। মেয়েটি রাগে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি বললাম, সরি। আপনি হাসছেন কেন? না মানে, আমার একটা অ্যাবিলিটি আছে। অ্যাবিলিটি হচ্ছে যে কারোর সাথে মিথ্যে রাগের অভিনয়টা খুব ভালো পারি। তার মানে আপনিও আমার মতো পাজিল টাইপ, তবে আমার থেকে কম? না, আমি বেশি। আচ্ছা আচ্ছা, বেশি। তো কোথায় যাবেন? চাচাতো ভাইয়ের বিয়েতে। আপনি? আমিও আমার কাজিনের বিয়েতে যাচ্ছি। তো কোথায় যাবেন? জামালপুর। আমি তো সেখানে যাব। তো কোন ক্লাসে পড়েন? আমি অনার্স লাস্ট ইয়ারে। আপনি? আমি নিউ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। কোন ভার্সিটি? ভাবি। আমি তো সেখানে একই জায়গায় পড়ি, কিন্তু কোনোদিন কেউ কাউকে দেখিনি। প্রকৃতি আমাদের দেখা হওয়াটাই পূর্ব নির্ধারিত করে রেখেছে, তাই? দেখতে দেখতে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। বাস থেকে নেমে মেয়েটি বলল, তাহলে ক্যাম্পাসে দেখা হবে। আপনি বাকিদের থেকে আলাদা। কেন? আপনার জায়গায় অন্য কেউ হলে নাম্বার খুঁজতো। জি, নাম্বার খোঁজা আমার স্বভাব না। জানি। কিভাবে? মানুষকে দেখেই বোঝা যায়। হয়তো। আসি। আমি বিদায় নিয়ে রিক্সায় উঠলাম। চাচার বাসায় গেটের সামনে এসে ভাড়া মেটাচ্ছে। তখনই দেখি মেয়েটা রিক্সা থেকে নেমে আমাকে দেখে বলল, আপনাকে দেখে তো সত্যি বোঝা কঠিন। নাম্বার না নিয়ে আমার পিছু পিছু চলে আসলেন। এই যে মিস, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনাকে ফলো করতে যাব কেন? কোন দুঃখে?
এটা আমার চাচার বাড়ি, আর আমার চাচাতো ভাইয়ের বিয়েতে এসেছি। ওয়েট, আপনার চাচার বাসা মানে? অনেক ভাইয়া আপনার? ও আমার চাচাতো ভাই। অনেক ভাইয়া আমার ফুফাতো ভাই। আমাদের ঝগড়া করতে দেখে আমেনা বেগম মানে আমার চাচি বাইরে এসে আমাদের দুইজনকে দেখে বলল, কি রে ম্যাক, কি হয়েছে? আরে এইরা, তুই কবে এলি যে? এই মাত্র এলাম ফুপু। আয় ভিতরে আয়। ম্যাগ আয় বাবা। আমি আর ইরা ভিতরে গেলাম। ভিতরে গিয়ে ইরা বলল, সরি, আসলে আমি। থাক, সমস্যা নাই, একটু মিস্টেক হতেই পারে, ইটস ওকে। ধন্যবাদ। আমরা নিজ নিজ রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে চাচিকে বললাম, চাচি খুব ক্ষুধা লেগেছে, খেতে দাও। এমন সময় ইরাও এসে চেয়ারে বসতে বসতে বলল, ফুপু খেতে দাও। আরে দাঁড়া দাঁড়া, দিচ্ছি তো। চাচি আমাদের খেতে দিল। পিছন থেকে কে যেন কাঁধে হাত দিল, ঘুরে দেখি হাসিন সাহেব মানে আমার চাচা। তারপর চাচা বলল, কিরে ফাজিল, কবে এলি? এই তো চাচা, এখন এলাম, বসেন খাবার খান। আমি খেয়েছি, তোমরা খাও। তো ইরা মামুনি, কি খবর তোমার? এই তো ভালো ফুপা। তোমার মা বাবা আসবে না? ফুপা, বাবা বাইরে আছে, আম্মু কালকে চলে আসবে। আর মেয়ে, তোর আব্বু আম্মু কবে আসবে? তোর বাপটা জীবনও মানুষ হবে না, কোনোদিনও কোনো কাজ পাইলাম না তাকে। তার একমাত্র বড় ভাইয়ের ছেলের বিয়ে বলে কথা, আর সে কিনা আসেনি এখনো। চাচা, আব্বু আম্মুরা কালকে আসবে, আর চিন্তা করতে হবে না, আমি আছি তো। তোকেই সব দায়িত্ব নিতে হবে, তবে কোনো ফাইজলামি করবি না। ইয়েস স্যার, আপনি যা বলবেন। আবার শুরু করলি, খেয়ে নে। আমি আর ইরা খেয়ে দিয়ে সাদে গেলাম। আমি মোবাইল নিয়ে ফেসবুকিং করছিলাম, এমন সময় কল আসলো। মেঘার এই কল। আমি কল ধরে বললাম, কি হয়েছে কি বলেন। আপনি কই গেলেন? আজকে ছাদে দেখতে পাইনি যে। আপনাকে বলতে যাব কেন? তোমাকে ভালোবাসি তাই বলবে। জানো না, ভালোবাসার মানুষের সাথে সবকিছু শেয়ার করতে হয়। ভালোবাসার মানুষ মানে? আপনি আজাইরা কথা না বলে ফোনটা রাখেন, এমনিতেই মন ভালো না। কেন, কি হয়েছে? প্লিজ ফোন রাখেন, বাই। আমি ফোনটা কেটে দিলাম। ইরা আমার পাশে বসেছিল, আমাকে এইভাবে মন খারাপ করে থাকতে দেখে বলল, কি হয়েছে আপনার? কই কিছু না। আপনার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে, বলেন কি হয়েছে? কিছু না, এমনিতেই। কফি খাবেন? আমি বানিয়ে নিয়ে আসি। এরা কফি বানাতে নিচে চলে গেল। আসলে কফি খাওয়ার ইচ্ছা নাই, ওকে নিচে পাঠিয়ে কিছু সময়ের জন্য একা থাকতে চাই। মাথায় বারবার সকালে বিষয়টা ঘুরপাক খাচ্ছে। না, রাফিকে দরকার। সাথে সাথে কল দিলাম। কল ধরে বলল, কিরে, কি হয়েছিল তোর? সকালে চলে আসলি, আর বিকালেও আসিস না আড্ডা দিতে। আরে আমি আমার চাচাতো ভাইয়ের বিয়েতে আসছি। হালা, আমাদের একা রেখে চলে গেলি? আরে বাল, কল সেজন্যই দিছে, কাল ভাইয়ার মেহেদি, তাই কালকে দুপুরের আগে সবাই নিয়ে চলে আসবি। আচ্ছা দোষ, অনেকদিন দাওয়াত খাই না, তোর আসলে একটা খাইতে পারবো। আচ্ছা, সকালে কি হয়েছিল? কিছু না। তুই না বললেও বুঝি দোষ, আমি আসি, তারপর সব দেখে নেব। আমি ফোনটা কেটে ফেসবুকে মায়া ম্যাডামের আইডিতে ঢুকলাম। ভালো লাগছিল না, তাই ফেসবুক থেকে বের হয়ে যাব এমন সময় ম্যাডাম মেসেজ দিল, কেমন আছো মেঘ? আপনাকে বলতে বাধ্য নই। কি হয়েছে তোমার? জি কিছু না, আল্লাহ হাফেজ। ফেসবুক থেকে বের হয়ে অফলাইন চলে গেলাম। এরা কফি নিয়ে এসে আমার দিকে এক কাপ এগিয়ে দিয়ে বলল, খেয়ে দেখেন, মন ভালো হয়ে যাবে। আমি এক চুমুক খেয়ে দেখলাম, সত্যি কফিটা অনেক ভালো। আমি ইরাকে বললাম, অনেক ভালো কফি বানাতে পারেন আপনি, যার বউ হয়ে যাবেন সে শুধু কফি খেতে চাইবে। আপনি তো দেখি হাসাতেও পারেন। এটা আমার রক্তে মিশে আছে, তাই তো সবাই ফাজিল উপাধি দিয়েছে। আচ্ছা, আপনাদের কলেজে যে নতুন ম্যাডামটা এসেছে, ওনার নাম কি? জানি না। কি বলেন? আমার জানা মতে প্রথম ক্লাস তো উনি আপনাদের ডিপার্টমেন্টেই নাই। তো আমি যাই ক্লাস করতে, ম্যাডামের নাম জানতে না। আমি আসি, নিচে চলে আসলাম। কেন যে বারবার ম্যাডামের কথাই মনে পড়ছে। না, উনি ওনার বিএফ কে নিয়ে খুশিতে থাকুক, আমি ওনার লাইফে কেউ না, আমি আমার মতো থাকবো। নিচে এসে অনেক ভাইয়ের রুমে গেলাম। ভাইয়া বসে ফোন টিপছে বললে ভুল হবে, কথা বলছে হয়তো ভাবির সাথে। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আসবো? আরে মেঘ, ছোট ভাই আমার, বসে পড়। ওয়েট, ছোট মানে? আমি জাস্ট 1 বছরের জুনিয়র, মাইন্ডেড। ওই 1 বছর হোক বা একদিন হোক, ছোট তো ছোটই। দেখ, তোমার সাথে আইজাইরা কথা বলে লাভ নাই। আমি চলে আসতে যাব এমন সময় ভাইয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে বললাম, ভাবি, ভাইয়া অথর নামের একটা মেয়ের সাথে প্রেম করতো, পুরো ডাহা মিশা কথা। আমি এই বলে মোবাইল রেখে দিলাম দৌড়। যাক, এবার বুঝবে মজা কত ধানে কত চাল।
সারা রাত চলবে ঝগড়া, আজকে অনেক ভাইয়া শেষ। আমি নিচে এসে কাজে মন দিলাম। কাজ বলতে ডেকোরেশনের কাজগুলো আমাকে দেখতে হচ্ছে। একমাত্র বড় ভাইয়ের বিয়ে বলে কথা, বাড়িটা জাঁকজমক ভাবে সাজাতে হবে, তো আমি ব্যস্ত হয়ে গেলাম। মোবাইল সেই পকেটে রাখছি, আর হাতে নেই নাই। তো রাত 12টার পর ফ্রি হলাম, ঘুম আসছে না, তাই গোসল করে ছাদে গেলাম একটু খোলা আকাশের নিচে বসতে। ছাদে গিয়ে বসে আছি, আকাশে চাঁদের আলো আছে, সাথে হাজারো তারার মেলা, মাঝখানে এক হেরে যাওয়া ব্যক্তি। হালকা বাতাস বইছে, মোবাইলটা হাতে নিলাম। লেখার অনেকগুলো কল এসেছে। পরে অনলাইনে যাবো কি যাবো না বলেও গেলাম। ডাটা অন করতেই মেসেজ আসতে লাগলো। আমি মেসেঞ্জারে ঢুকলাম। প্রথমে দেখি মেঘার অনেকগুলো মেসেজ। আমি রিপ্লাই দিতে যাবো তার আগেই মেঘা কল দিল। কল দিয়ে বলল, কুত্তা বিলাই, তোর সাহস তো কম না। একে তো আমার উপর রাগ দেখাস, আবার আমাকে অ্যাভয়েড করিস। তোর হাত পা সব ভাঙবো আমি। কই ছিলি? না মানে আসলে কুত্তা তুই কোথায় বল আমাকে। না, আপনাকে বলতে যাব কেন? আমি বের করে নিব। তোকে যদি আমার সামনে পাইতাম তাহলে কাঁচা চিবিয়ে খাইতাম। তাইলে ভালো, আমিও আপনাকে দেখতে পাবো। না থাক, দেখা লাগবে না। কই ছিলি? একটু মন খারাপ ছিল তাই। আচ্ছা, আমাকে এভাবে শাসন করছেন কেন? আব্বে গাধা, তোরে না কইছিলাম ভালোবাসি? কথা কি কানে যায় না নাকি? আমি আপনাকে চিনি না, আর আপনিও আমাকে চিনেন না, তাহলে ভালোবাসতে যাবেন কোন দুঃখে? তোরে আমি চিনি না মানে? তোরে আমি হাড়ে হাড়ে চিনি। তুই কত বড় লেভেলের ফাজিল আমার জানা আছে, কিন্তু আমার সাথে ফজলামি করে ছাড় পাবি না। এবার মাথায় কেমন জানি সন্দেহ ঢুকলো। না, সে হতে পারে না, সে তো জাস্ট ফ্রেন্ড। না, এটা আমার ভুল ধারণা। কিন্তু নীলা এমনটা করবে কেন? না, নীলা না। তাহলে কি মুস্কান? নাকি আমাকে ভোট করতে হবে এই মেয়েটাকে? আমাকে চুপচাপ থাকতে দেখে অপর পাশ থেকে মেয়েটি বলল, কি সাহেব, কি ভাবছেন? কিছু না, আমার ভালো লাগছে না, পরে কথা বলবো। শুনো। জি বলেন। নিজের খেয়াল রাখবে, আর মেয়েদের দিকে বেশি তাকাবে না। বিয়ে বাড়িতে অনেক মেয়ে থাকবে, যদি তাকাও তবে তোমার হাড় গোড় সব ভেঙে দিব। ওয়েট ওয়েট, আমি বিয়েতে এসেছি এটা আপনি জানেন কেমনে? মেয়েটা ফোন কেটে দিল। আর যেতে যেতে আমাকে একটা শক দিয়ে গেল। আমি ফোনটা রেখে আবার মেসেঞ্জারে ঢুকলাম। ঢুকে দেখি মায়া ম্যাডামের মেসেজ। আমি আইডিতে ঢুকলাম। ম্যাডাম মেসেজ দিয়েছে, মেয়ে কালকে ইম্পর্টেন্ট ক্লাস আছে, চলে আসিও। মেসেজটা দেখে রাগের পরিমাণ আরো বেড়ে গেল। এমনিতেই আছে কষ্টে, তার উপর আরো কষ্ট। ভাল লাগে না এসব। আমি অফলাইনে হয়ে গেলাম। মোবাইলটা অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। আমি চোখ খুলে দেখি ইরা। ইরা হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে উঠতে দেখে বলল, এইভাবে কেউ ঘুমায়? অনেকক্ষণ ধরে ডাকছিলাম, চা নেন আপনার, আর নিচে সবাই ওয়েট করছে। ইরা চায়ের কাপটা রেখে চলে গেল। আমি যাওয়ার আগে ডেকে বললাম, কিছু কি বলবেন? জি, বুঝতে পারলাম না। আপনার মুখে স্পষ্ট বুঝতে পেরেছি আমাকে কিছু একটা বলতে চান, কিন্তু বলতে পারছেন না। না, কিছু না। বলেন, আমি হেল্প করব। আসলে আমি না আপনার ফ্রেন্ড রাফির উপরে ক্রাশ খাইছি। আসলে ক্রাশ না, ওরা অনেক ভালোবাসি সেই প্রথম দিন থেকে। আপনারা তো বেস্ট ফ্রেন্ড। আসলে আমি আপনাকে অনেক আগে থেকে চিনতাম। সেটা আমি জানি। রাফিকে ফলো করেন এটাও আমি জানি। রাফি যে আপনি ফলো করেন এটাও জানে। আপনাকে যে রাফিও ভালোবাসে এইটাও আমি জানি। কি বলেন? রাফিও আমাকে? হ্যাঁ, এই জন্যই তো ওকে আসতে বলেছি। হ্যাঁ, সে আসতেছে। আপনি সুন্দর করে রেডি থাকুন, এসে আপনাকে না চেনার ভান করবে। আপনিও ঠিক তেমনটাই করবেন। পরে যা করার আমি করব। ধন্যবাদ। ধন্যবাদ বলে লাভ হবে না, খুব ক্ষুধা লেগেছে। নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ালে খুশি হব, সাথে কফিও। আচ্ছা। ইরা খুশি মনে চলে গেল। ও হ্যাঁ, রাফি আর ইরার কাহিনীটা আগে থেকেই চলছিল। দুজন দুজনের ভালোবাসে, কিন্তু ইরা মেয়ে বলে বলতে পারছিল না। আর রাফি রিজেক্ট খাওয়ার ভয়ে। আর ইরাকে ঠিক আগে থেকেই আমি চিনতাম, জাস্ট ব্যাসে না চেনার ভান করেছে। আর সেও ঠিক একই কাজ করলো। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম খেতে। টেবিলে দেখি পছন্দের পরোটা আর আলুর দম বানানো আছে। আমি চাচিকে জিজ্ঞেস করলাম, চাচি এসব কে বানাইছে? এরা বানিয়েছে। আমি খেয়ে দেখলাম, মাশাআল্লাহ, কিন্তু তো অনেক সুস্বাদু। ইরা আমার পাশে বসা ছিল, আমাকে জিজ্ঞেস করলো, কেমন হয়েছে ভাইয়া? ভালোই। তোমার হাতের রান্না অনেক ভালো। রাফি তো আবার খাবার পাগলা, তোমার রান্না ছাড়া তো কিছুই খাইতে চাইবে না। ভাইয়া কবে আসবে সে? আরে এত অধৈর্য হচ্ছ কেন? আসবে আসবে। কখন? হঠাৎ করে দরজার বাইরে থেকে করা যেন বলল, কি আমাকে ছাড়া একা একা খাবি নাকি?
আমি তাকিয়ে দেখি রাফি আর রিয়াদরা সবাই এসেছে। আমি তাদের কাছে গিয়ে বললাম, কিরে আসতে কষ্ট হয়নি তো? সব কষ্ট চলে যাবে, আগে খেতে দে। রাতি কই? রাতি সবাইকে দেখে বলল, কিরে ফাজিলের দল, কাল না এসে আজকে আসলি কেন? আরে চাচি, তোমার এই বোকা ছেলেটা দাওয়াত দেয় নাই তাই। আচ্ছা বস সবাই। রাফি আর ইরা সবাইকে খেতে দিল। রাফি ইরাকে খেয়াল করেনি। যখন রাফির প্লেটে পরোটা দিল তখনই সে খেয়াল করলো। ইরাকে দেখে সে কিছুটা অবাকই হলো। ইরা পরোটা দিয়ে চলে গেল। বুঝতে পারলাম লজ্জা পাইছে। বাকিরা খেয়াল করেনি। রাফি আমাকে কানে কানে বলল, কিরে দোষ, এইটা এখানে কেন? কোনটা? ইরা। ওহ ইরা, ইরা তো অনেক ভাইয়ের মামাতো বোন। কি বলিস? হ্যাঁ, আমি কালকেই জানতে পারলাম। আমাকে বলিসনি কেন? সারপ্রাইজ দিব বলে। হারামি। যে তোকে এই বিয়ের আসরে ওকে পটাতে হবে, নাহলে জীবনেও আর ওরে পাবি না। কেন? ওর বিয়ে ঠিক হবে শুনেছি অনেক ভাইয়ের কাছে। কি বলিস? আমার ভালোবাসাকে অন্যের হতে দিব না, যে করেই হোক আমার ওকে চাই। ওকে নে, খাওয়া শুরু কর। সবাই মিলে নাস্তা করে কাজে লেগে গেলাম। আমার কাজে একটু কমে গেল, কারণ রাফি আর বাকিরাও হেল্প করছে। রাফি হেল্প করছে না, সে লুকিয়ে লুকিয়ে ইরাকে দেখছে। যাই হোক, বিয়ের আসরে সবাই খুশিতে আছে, কিন্তু আমার ডেভিল ম্যাডামটা যে অনেককে নিয়ে খুশিতে আছে। আমি বারবার ওনার কথা ভাবছি কেন? তাহলে কি ওনাকে ভালোবেসে ফেললাম নাকি? আমি ভাবতে পারছি না। এই বিয়ের মতো আনন্দের সময়ও আমার মনটা খারাপ। আমি মন খারাপ করে নিয়েই কাজ করতে লাগলাম। দুপুরে সবাই খেয়ে দিয়ে আড্ডা দিচ্ছি, এমন সময় রাফি আমার কানে কানে বলল, দোস্ত আমি আর পারছি না, প্লিজ তুই এটাকে কোনোভাবে ম্যানেজ কর, যাতে ওর সাথে একটু ভালোভাবে কথা বলতে পারি। আব্বে হালা, এত তাড়াতাড়ি? ভাই, ওর বিয়ের পর ওর সাথে কথা বলবো নাকি? আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বিকেলের দিকে সবাই কাজ করছিলাম, কিছু ফুলের শর্ট পড়লো। আসলে আমি ইচ্ছে করেই আনি নাই। তো আমি রাফিকে বললাম, দোস্ত যা এই ফুলগুলো নিয়ে আয়। পাশে থাকা ইরাকেও বললাম, ইরা তুমি সহ যাও, গিয়ে ভালো থেকে ফুল নিয়ে আসো। আমার হাতারাম বন্ধুটা আবারও ফুল চেনে না। কথাটা বলে রাফি আমার দিকে রাগি চোখে তাকালো। পরক্ষণে খুশি হলো, কারণ সে ইরার সাথে কথা বলার সুযোগ পাবে। যাক, রাফি লাইনটাও ক্লিয়ার হলো। আমি কাজ করতে করতে ক্লান্ত। ও হ্যাঁ, আম্মু আব্বুরাও দুপুরে চলে এসেছে। যাই হোক, তারা এসেছে সমস্যা নাই, তাদের সাথে বোনও এসেছে, তাতেও সমস্যা নাই। কিন্তু মুস্কান কেন এসেছে? আচ্ছা, অপরিচিত সেই মেয়েটি মুস্কান নাকি? না, আমাকে বের করতেই হবে। মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু কাজটা কে করবে? ও হ্যাঁ, রিয়াদ। সে তো এই কাজে এক্সপার্ট। আমি রিয়াদকে ডেকে সব খুলে বললাম। সে তো এক কথায় রাজি। সে তার কাজে লেগে পড়লো। বিয়ের কাজ শেষ, রাফি আর ইরা ফিরে এসেছে। তবে দুজনের চোখ দেখে বোঝা যাচ্ছে তারা দুজনেই খুব খুশি। হয়তো তাদের মনে লুকিয়ে থাকা অনুভূতিগুলো আজ ভালোবাসার রূপে পূর্ণতা পেয়েছে। ওদের কথা মনে করে কেন জানি মুখে একটু হাসি ফুটলো, কিন্তু মায়ায় যে পড়ে বসে আছি। যাই হোক, অনেক ভাইয়া স্টেজে উঠলো। সবাই মিলে মেয়েদের অনুষ্ঠান শুরু করলো। আমার ভালো লাগছিল না, তাই সাদে এসেছি আকাশ দেখতে। হঠাৎ পিছন থেকে বোন জান্নাত বলে উঠলো, ভাইয়া কি হয়েছে তোর? কিছু না। আমি জানি কিছু একটা হয়েছে। কি হয়েছে বল? ওই মেয়েটার কথা ভাবছিস, যাকে দেখানোর কথা বলেছিলি? হ্যাঁ, মানে আসলে মন খারাপ করিস না। আর তোকে বলতে ভুলে গিয়েছিলাম, আজকে আমার আসার আগে তোর কলেজের ম্যাডাম এসেছিল। কি যেন নাম? ও হ্যাঁ, মায়া। মায়া ম্যাডাম বলছিল। কি মায়া ম্যাডাম এসেছিল? ও মা, শুকনো মুখটা এত জ্বলে উঠলো কেন? আরে তারপর বল। তারপর এসে তোর কথা জিজ্ঞেস করলো, আর কয়েকদিন পর নাকি তোদের কি যেন টেস্ট নেবে, তো তোকে তাড়াতাড়ি কলেজে যেতে বললো। আচ্ছা ভাইয়া, এইটাই কি সেই মেয়েটা? হে মানে? বল। হ্যাঁ। ভাবি কিন্তু অনেক সুন্দর। দেখ, থাক, এত লজ্জা তো মেয়েরাও পায় না। কিন্তু ওর যে বয়ফ্রেন্ড আছে, ওই দিন রেস্টুরেন্টে দেখলাম তার সাথে কথা বলছে। কি বলিস? হ্যাঁ। আরে চিন্তা করিস না, আগে বিয়েতে চল। একমাত্র বড় ভাইয়ের বিয়ে, আনন্দ করি, তারপর না হয় সব দেখবো। চল, সবাই তোকে খুঁজছে। আমি বোনের সাথে গেলাম, অনেক আনন্দ করলাম। তারপর এলো ঘুমানোর পালা। আমি আর বাকিরা ঘুমিয়ে পড়লাম। কিন্তু রাফি হারামজাদা মোবাইলে কল করতেছে, সারা প্রেম করতেছে। বুঝলাম একই বাড়িতে আছে, তাহলে কল করার কি দরকার? সাদে গেলেই তো হয়। আমি ওর একটা থাপ্পড় দিয়ে বললাম, হালা দুইজনে সাদে গিয়ে ইচ্ছে মতো আড্ডা দে, আমাদের একটু ঘুমোতে দে। বাহ, খুব সুন্দর বুদ্ধি তো, তুই সেরা দোস্ত। যা ভাগ। রাফি চলে গেল। এই একটা সমস্যা, প্রেম করলেই জ্বালা, না করলেও জ্বালা। সে যাই হোক, একটু ঘুমিয়ে নেই।
তো সকালে উঠলাম একটু দেরি করে, উঠে নাস্তা খেয়েই আবারও কাজে লেগে গেলাম। একমাত্র চাচাতো ভাইয়ের বিয়ে, তাই আমাকেই খাটতে হচ্ছে বেশি। আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। ওরিমা, গেটে দেখি অনেক মেয়ে দাঁড়িয়ে আছে, টাকার ডিমান্ড করতেছে। তো ভাইয়াকে বললাম দিয়ে দিতে। ভাইয়া তার মানিব্যাগটা আমাকে দিয়ে বলল, তুই একটু ম্যানেজ কর। আমারে পাইকে মানিব্যাগে দেখি 20,000 আছে। আমি মেয়েগুলোকে কোনো মতে 5,000 টাকায় ম্যানেজ করে বাকিগুলো নিজের পকেটে ঢুকালাম। তো ভাইয়াকে মানিব্যাগ ফেরত দেওয়ার পর ভাইয়া করুণ চোখে আমার দিকে তাকিয়ে বলল, ওদের 5,000 দিয়ে বাকিগুলা নিয়ে নিলি? তোমার বিয়েতে এত খাটুনি হলো, তার পারিশ্রমিক নিলাম। তোরে আমি? আরে ভাইয়া, রাগ করতে নেই, ভাবিরে দেশিস মনে করে ভুলে যা। ভাইয়া জানে এখন কিছু বলে লাভ নেই। তো বিয়ে শেষ, এখন কান্নার পালা। আরে শালা, আমি মনে করছি ভাবি কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে, কিন্তু উনি তো হাসি মুখে গাড়িতে উঠলো। তো ভাইয়াদের গাড়িতে আমিও ছিলাম। ভাবিকে বললাম, ভাবি, আজকে থেকে কি বিয়ের একটা নতুন কনসেপ্ট শুরু করছেন নাকি? কি? এই যে আগে বিয়েতে দেখতাম মেয়েরা বিয়ের সময় শ্বশুর বাড়িতে চলে যাবে বলে কান্না করতো, আপনি তো দেখে হাসছেন। আরে ছোট দেবরজি, আমার কান্না সহজে আসে না, আর যখন আসে তখন কেউ থামাতে পারে না। চিন্তা করবেন না, ভাইয়া থামাতে পারবে। না পারলে হাত পা ভেঙে দিব। পাশ থেকে ভাইয়া বলল, তোমার রাগ ভাঙাতে আমার বয়ে গেছে। কি বললা তুমি? ভাইয়া ভয় চুপসে গিয়ে বলল, আরে বাবুটা রাগ করো কেন, আমি তো মজা করছিলাম। সবাই বাসায় চলে আসলাম। বাসায় মেহমানে ভর্তি। আমি সাদে দাঁড়িয়ে আছি, খোলা আকাশে তারার মেলা দেখছি। তখনই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি অপরিচিত মেয়েটা, মানে ফেসবুক আইডির নাম মেঘা। কল ধরতেই মেঘা বলল, এত ব্যস্ত মানুষ, একটা কল দেওয়ার সময় পাও না নাকি? আপনি তুমি করে বলছেন কেন? ও মা, ভালোবাসি তাই। কি করছেন? আকাশ দেখছি। আমিও সেম, ছাদে বসে বসে আকাশ দেখছি। কিছু খাইছেন নাকি খালি পেটে বসে আছেন? খাইছি। আমি বলছি খাননি? আপনি জানেন কেমনে? আপনি কি পড়ি নাকি? বললাম না, ভালোবাসার মানুষের প্রতিটা মুহূর্তের খবর আমি রাখি। বুঝলাম। আচ্ছা, আমাকে যে ভালোবাসেন, আপনি কি জানেন আমি কাউকে ভালোবাসি কিনা? না, জানি না, জানার চেষ্টাও করব না। তোমাকে হারাতে চাই না, যে কোনো মূল্যে তোমাকে আমার চাই। আমি যদি বলি আমি কাউকে ভালোবাসি, তাহলে কি করবেন? জানি না কি করব, তবে আপনাকে ভালোবাসা বন্ধ করব না। এতটা ভালোবাসেন কেমনে? জানি না। সত্যি বলতে আমি অন্য কাউকে পছন্দ করি। কথাটা বলার পর ওপাশ থেকে কোনো আওয়াজই আসলো না। ফোনটা কেটে দিল। জানি না মেঘা কি ভাবছে বা করছে, তবে সত্যিটা বলা খুব জরুরি। আমি মায়ার প্রতি দুর্বল, মায়াকে ভালোবাসতে শুরু করেছি। মেঘা আমাকে সত্যি ভালোবাসে কিনা আমি জানি না, তবে তাকে আঘাত করা আমার পক্ষে সম্ভব না, তাই সত্যিটা বলেই দিলাম। আমি ফোনটা পকেটে রেখে আবারও আকাশ দেখায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পরে ফোনটা আবারও বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি মেঘা। তড়িঘড়ি করে ফোনটা ধরলাম। ফোন ধরতেই মেঘা বলল, সরি, ব্যালেন্স শেষ হয়ে গেছিল। কি যেন বলছিলে? ও হ্যাঁ, কাকে ভালোবাসেন? কথার ধরন দেখে মনে হলো সে কান্না করছে। আমি তাকে জবাব দিলাম, আছে কেউ একজন। বলা যাবে না। যাবে। তাহলে বলেন। মায়া। কোন মায়া? আপনার কলেজের ম্যাডাম? হ্যাঁ। কিন্তু ও তো আপনার সিনিয়র। সমস্যা নেই। সে কি জানে কি আপনি তাকে ভালোবাসেন? না। তাহলে? তাহলে কিছু না। যদি তার কোনো বয়ফ্রেন্ড থাকে তখন কি করবেন? সিম আপনার মতো তাকে ভালোবাসা বন্ধ করব না। এবার ওপাশ থেকে জোরে কান্না করার শব্দ শোনা গেল। আমি মেঘাকে কিছু বলতে যাব, তার আগে মেঘা কান্না করতে বলল, আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হয়ে এভাবে সারা জীবন থাকবো? আপনার সমস্যা না হলে থাকতে পারি। আমার সাথে কি আগের মতো কথা বলবেন না? বলবো। সত্যি বলবেন? হ্যাঁ বলবো। আচ্ছা শোনেন, আমু ডাকছে, পরে কথা হবে। মেঘা কলটা কেটে দিল। আমি জানি সে মিথ্যা বলেছে, সে কান্না করছে। আমাকে তার কান্নার আওয়াজ শোনাতে চায় না। ওর কষ্টটা আমি বুঝতে পারি, কারণ আমি জানি ভালোবাসার মানুষটি যদি অন্য আরেকজনের ভালোবাসার মানুষ থাকে, তাহলে সেই কষ্টটা কত ভয়ানক। এসবই ভাবছি। তখনই রাফিউ এসে বলল, মামা, মায়া ম্যাডামের সাথে যে ছেলেটি ছিল, মানে রেস্টুরেন্টে ছিল, ওটা তার কাজিন। সত্যি বলছিস দোস্ত? হ্যাঁ সত্যি। কিন্তু তুই জানলে কিভাবে? আরে বন্ধু হয়ে বন্ধুর এটুর খবর রাখবো না? তুই দোস্ত আমার জানের শিকার। হয়, এটা আমাকে হেল্প করার জন্য করে দিলাম।
হালা তোর লাভ দেখে আমার লাভ করলি? আরে শালা মজা করছি, এবার তুই নিচে যা। কেন? আমি আর এরা একটু আলাদা করে কথা বলবো তাই। তাহলে আমি আকাশ দেখবো না। নিচে চায়ের দোকানে গিয়ে দেখ। আমি চলে আসলাম। চায়ের দোকানে এসে মামাকে বললাম, মামা একটা রং চা আর ব্যঞ্জন দাও তো। সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। এটার অভ্যাস হয়ে গেছে, কিছুই করার নাই। ব্যঞ্জনটা পুরো শেষ করে চা খেলাম। খেয়ে বিল মিটিয়ে ভাবলাম একটু এই বস্ত্রনগরের রাতের দৃশ্য দেখবো, যে ভাবা সেই কাজ। হাঁটা দিলাম ফুটপাথ ধরে। কিছুদূর গিয়ে ব্রিজের ওইখানে গিয়ে দেখলাম একটা মেয়ে আর ছেলে হাত ধরে বসে আছে আর কথা বলছে, হয়তো কাপল। তাদেরকে দেখে বুকের মাঝে একটা শিহরণ বয়ে গেল। মায়া ম্যাডামের কথা মনে পড়ে গেল আর মন থেকে কষ্টটা দূর হলো। এটা জেনে যে ম্যাডামের সাথে ওই ছেলেটা তার কাজিন ছিল, কিন্তু রাফি হালা কিভাবে জানে? ওরা আবার দেশ দুনিয়ার খবর রাখার অভ্যাস আছে, কোনোভাবে হয়তো জানছে। যাই হোক, ব্রিজের এক কোণে বসে মেসেঞ্জারটা অন করলাম। ম্যাডামের আইডিতে ঢুকে করে একটা মেসেজ দিলাম। ম্যাডাম সাথে সাথে রিপ্লাই দিয়ে বলল, কই ছিলে এই 2 দিন? জি ম্যাম, ভাইয়ার বিয়েতে। ও হ্যাঁ, তোমার আব্বু আম্মু বলেছিল। তো শুনো, কয়েকদিন পর তোমাদের টেস্ট নেওয়া হবে, তাই তাড়াতাড়ি চলে আসো। কি টেস্ট ম্যাম? তোমাদের ফাইনাল এক্সাম খুব কাছেই, তাই সিদ্ধান্ত নিয়েছি তার আগে সব স্টুডেন্ট থেকে টেস্ট নেওয়া হবে। ও আচ্ছা ম্যাম, চলে আসবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। ম্যাডাম অফলাইনে চলে গেল। মনটা আবারও আনন্দে মেতে উঠল। যাক, ম্যাম তাহলে সিঙ্গেল। যাই হোক, প্রেম করার আগে একটু জ্বালাবো ম্যামকে, একটু ফাইজলামি করব। আমি আবার ফাজিল নাম্বার 1 তো, তাই। পরের দিন আমি বাসায় চলে আসলাম। রাফি তো আসতেই চাইছিল না, অনেক কষ্টে আনলাম। হালা মেয়েদের মতো কান্না করতে শুরু করতেছিল। এত প্রেম যে কয় রাখে। কোনো মতে দিনটি কাটালাম। তস হয়েছিল না কবে ম্যাডামকে যে দেখবো। সকালে কোনো মতে রেডি হয়ে ক্যাম্পাসে চলে আসলাম। এসে ক্লাসে বসে বসে আমরা বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছি। এমন সময় ম্যাডাম রুমে এন্ট্রি নিল। ম্যাডাম আগের থেকেও বেশি শুকিয়ে গেছে, কিন্তু চোখে মুখে হাসির ঝলক। তবে ম্যাডামকে এখন যথেষ্ট সুন্দরী লাগছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। মায়া ম্যাডামের ডাকে ধ্যান ভাঙলো। ম্যাডাম আমাকে বলছে, কই ছিলেন মেঘ সাহেব এতদিন? জি ম্যাডাম, বড় ভাইয়ের বিয়েতে। সামনে এক্সাম, ভালো মতো পড়ো। জি ম্যাডাম। পড়াতে মনোযোগ দিল। তৎক্ষণাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। আমি ফোন বের করে ম্যাডামকে কল দিয়ে বসলাম। ম্যাডাম তড়িঘড়ি করে ফোন দিয়ে দেখে আমি ফোন দিচ্ছি। আমার দিকে তাকিয়ে ম্যাডাম বুঝে গেল আমি ইচ্ছে করে দিচ্ছি। মনে করেছি ম্যাডাম আমাকে কিছু বলবে, কিন্তু কিছু না বলে ফোন অফ করে রেখে দিল। কোনো মতে প্রথম ক্লাসটা করলাম। দ্বিতীয় ক্লাস আবারও মিজান স্যারের। উনি খুব রাগী, ওনার ক্লাসে সামান্য পরিমাণ আওয়াজ কেউ করতে পারে না। আমি ক্লাস করছি, এমন সময় মোবাইলটা বেজে উঠলো। স্যার তো সেই লেভেলে রেগে গেছেন। আমাকে বলল, এই অভদ্র, এখনই বের হওয়া ক্লাস থেকে। আমি চুপচাপ বের হয়ে গেলাম। মাথাটা গেল খারাপ হয়ে। মোবাইলে হাতে নিয়ে দেখে কলটা ম্যাডামই দিয়েছে। উনি ইচ্ছে করে করেছে। তখনই মেসেজ আসলো, কি ফজল সাহেব, পিঠ মারলে পাটকেল তো খেতেই হবে। বাই দ্য ওয়ে, আপনি ফজল কিং হলেও আমি ডেভিল কুইন, মনে রাখবেন। ম্যাম আমাকে এইভাবে বাস দিল না, এর বদলে কিছু একটা করতে হবে। ক্লাস শেষে বাসের জন্য দাঁড়িয়ে আছি। কিছু দূরে ম্যামও দাঁড়িয়ে আছে। আমি কিছুক্ষণ পর পর আর চোখে ম্যামকে দেখছি। ম্যাম সেটা খেয়াল করেছে কিনা জানি না। হঠাৎ খেয়াল করলাম কয়েকজন বখাটে ম্যাডামের দিকে খারাপ নজরে তাকাচ্ছে। ওদের মধ্যে একজন বলেই উঠল, কি হ্যাপি মাল রে। নিজেকে আর সামলাতে পারেনি। পাশে বন্ধুরাও ছিল। আমি গিয়ে ওই ছেলেটিকে একটা থাপ্পড় মেরে দিলাম। বাকিগুলো এসে আমাকে মারতে লাগলো। আমাকে মারতে দেখে রাফি, রিয়াদ সবাই ছুটে আসলো আর সবাই মিলে ওই 3 জনকে গণপিটুনি দিল। এইদিকে ওদের মায়ের খেয়ে আমার ঠোঁটের কোণে কেটে গেল, হাত থেকে রক্ত পড়ছে। এটা দেখে মায়া দৌড়ে এসে হাত ধরে বলল, কে বলেছে এইসব বখাটেদের সাথে মারামারি করতে? ওরা আপনাকে খারাপ কথা বলছিল তাই। চলো হাসপাতালে চলো। ম্যাম আমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে এসে ব্যান্ডেজ করিয়ে দিলেন। তারপর বললেন, এখন কেমন লাগছে? জি ম্যাম, ভালো। কে বলেছে এমন ছেলে মানুষই কাজ করতে? যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? কি ম্যাম? কিছু না। তাহলে কি আমি ভুল শুনলাম নাকি? বাসে গিয়ে রেস্ট নেবে, আর কোনো কাজ করবে না। কিন্তু বাসার সব কাজ তো আমাকেই করতে হবে। কেন? বাসায় কেউ নেই, সবাই চাচার বাসায়। ওইখানে কয়েকদিন থেকে আসবে। তাহলে একা কিভাবে থাকবে? একটা কাজ করো, তুমি তোমার ফ্রেন্ডের বাসায় চলে যাও। কিন্তু ম্যাম, ফ্রেন্ডের বাসায় তো আর এতদিন থাকতে পারবো না। আচ্ছা, চিন্তা করবে না, চিন্তা করবে না। আমি রাফিকে বলবো তোমার সাথে থাকতে, আর সে তোমার যত্ন নিবে।
খাবার আমি বানিয়ে পাঠিয়ে দিব। আপনি কেন এত কষ্ট করবেন? আমি হোটেল থেকে আনিয়ে নিব। না, হোটেলে খাবার ভালো না, তুমি বাসায় যাও রাফিকে নিয়ে, আমি রাতে খাবার পাঠিয়ে দিব। জি আচ্ছা। আমি রাফিকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাফি আমাকে বেডে শুয়ে দিয়ে বলল, দোস্ত আজকে কিন্তু তুই ম্যাডামের চোখে হিরো হয়ে গেলি। আব্বে হালা, হিরো হওয়ার চক্করে আমার হাতের 12টা বাজে গেল। ওসব কিছু না, প্রেম করতে গেলে একটু রক্তারক্তি করতে হয়। আইসে আমার। তাহলে তুই দে একটু, আমি ইরাকে বলি তুই রক্ত দে। না থাক, তুই রেস্ট নে, আমি সিগারেট নিয়ে আসি। হালা, তোর তো লাইন ক্লিয়ার, তাহলে সিগারেট খাবি কেন? আরে ইয়ার, তুই তো জানিস সিগারেট আমাদের অনেক পুরনো বন্ধু। রাফি সিগারেট আনতে চলে গেল। রাফি সিগারেট নিয়ে রুমে আসতেই ফোনে কল আসলো। সে সিগারেটের প্যাকেট আমাকে দিয়ে চলে গেল। আমি একটা সিগারেট ধরিয়ে আপন মনে টানছি। রাফি ফোনে কথা বলা শেষ করে এসে আমাকে বলল, হারামি, তুই এটাকে কি বললি? কই কিছুই বলিনি, শুধু এটাই বলছি যে তুই সিগারেট খাওয়ার অ্যাডিক্টেড। হালা, তোর জন্য আমার সিগারেট খাওয়া আজীবন বন্ধ হলো। আমি সিগারেট ছাড়া থাকবো কেমনে? থাকতে তো হবেই, ভাবির ওয়াদা যে তোকে রাখতেই হবে। দাঁড়া, আমিও দেখাবো মজা। কিচ্ছুই করতে পারবি না, সিগারেট মুখে আছে। এমন সময় মায়া ম্যাম কল দিল। কল রিসিভ করতে ম্যাম বলল, মেয়ে, এখন কেমন লাগছে? জি ম্যাম, আগের থেকে একটু বেটার। নিজের যত্ন নিও, আর আমার আব্বু তোমার বাসায় খাবার নিয়ে যাবে। ম্যাম, আঙ্কেলকে কেন কষ্ট দিচ্ছেন? আরে এসব কিছু না, তোমার জন্যই তো করছে, তুমি নিজের যত্ন নাও। জি ম্যাম। ফোন কেটে দিল। ফোন কাটার সাথে সাথেই আবারও মেঘার ফোন আসলো। কল রিসিভ করতে মেঘার ছাড়ি শুরু। মায়া বলতে লাগলো, সমস্যা কি? এত নায়ক সাজার কি দরকার ছিল? হ্যাঁ, পাশে বন্ধুরা তো ছিল, ওদেরকে আগে নিয়ে যেতে। নিজের বড় হিরো মনে করো নিজেরে, তাই না? যদি কিছু হয়ে যেত তখন এত কেয়ারলেস কেন? সরি, আসলে সরি। পরের বার থেকে হিরো সাজার চেষ্টা করবেন না। আর ছেলেগুলো এখন হাসপাতালে, আমার লোকেরা ওদের আচ্ছা মতো ধোলাই দিচ্ছে। আরে ওদেরকে মারার কি দরকার ছিল? আমি আর ফ্রেন্ডরা মিলে তো ওনাকে পাঠাইছি। আপনার গায়ে হাত দিছে কেন? তাই বলে মেরে হাসপাতালে পাঠাবেন? হ্যাঁ পাঠাবো। তোমাকে যে একটা টোকা দিবে আমি তাকে ছাড়বো না। কেন? ভালো এমনি। আচ্ছা, নিজের যত্ন নিও, আর সময় মতো ওষুধ খেয়ে নিও। আর ম্যাডাম তো খাবার পাঠাবে, যদি খারাপ হয় আমাকে বলো, আমি না হয় রান্না করে পাঠাবো। ম্যাডাম খাবার পাঠাবে এটা কিভাবে জানেন আপনি? আপনাকে না বলছি, আপনার প্রতিটা মুহূর্তের খবর আমি রাখি। রাখি। আল্লাহ হাফিজ, নিজের খেয়াল রাখবেন। আর আমি হয়তো বেশি দিন দেশে থাকবো না। কেন কেন? চলে যাব স্পেনে আব্বুর কাছে। কেন? যেই কাজে এসেছিলাম সেটা শেষ, আমার স্টাডি কমপ্লিট, তাই। আর যার জন্য থাকা সে তো অন্য কাউকে ভালোবাসে, তাই। শুনেন, মেঘা কল কেটে দিল। আমি স্পষ্ট জানি সে কাঁদছে। মেয়েটা এতটা ভালোবাসে আমায়, কিন্তু আমি তো মায়া ম্যামকে ভালোবাসি না। আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি মেঘাকে কল দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কল ঢুকতেছে না। মেসেঞ্জারে গিয়ে দেখি মেঘা ব্লক দিছে। আচ্ছা, ওরে তো চিনি না, তাহলে এমন লাগছে কেন? কেন এত ছটফট করছি? আমি তো ম্যামকে ভালোবাসি না। আমি কেন মেঘার কথা ভাববো? আমি এসব ভাবছি কেন? রাতের দিকে শুয়ে শুয়ে টিভি দেখছি, তখনই রাফি এসে বলল, ম্যাম খাবার পাঠাইছে। কি এনেছে? একজন বৃদ্ধ লোক। কোথায় উনি? চলে গেছে। আরে বসতে বলিসনি কেন? বলছি, উনি তাড়াতাড়ি দিয়ে চলে গেল। আচ্ছা, ম্যাম কল দিয়েছে, কল দিয়ে বলল, মেয়ে খাবার পেয়েছো? জি। খেয়ে নিও, আর খেয়ে ওষুধ খেয়ে নিও। জি ম্যাম। ম্যাম কল কেটে দিল। ম্যামের এত কেয়ার দেখে মনে হলো ম্যামের মনেও আমার জন্য ফিলিংস আছে। ম্যামকে প্রপোজ করে দিব, কিন্তু এখন না। সঠিক সময় আসলে। পুরো 1 সপ্তাহ পর আমি সুস্থ হলাম। পরীক্ষাও কাছে আসলো। পড়ালেখায় মনোযোগ দিলাম। কালকে পরীক্ষা, রাতে পড়ছি। হঠাৎ করে মোবাইলে মেসেজ আসলো। তাকিয়ে দেখি মেঘা। মেসেজ ওপেন করে দেখি লেখা আছে, কালকের জন্য বেস্ট অফ লাক, মনোযোগ দিয়ে লিখবেন আর নিজের খেয়াল রাখবেন। আমি কি মনে করে যেন কল দিয়ে বসলাম। সেও হয়তো আমার কলের অপেক্ষায় ছিল। কল দেওয়ার সাথে সাথেই কল ধরলো। আমি চুপ করে আছি দেখে সে বলল, কিছু বলবে? না। আচ্ছা রাখি তাহলে। শুনেন। বলো। কেমন আছেন? যেমন থাকার কথা। কবে যাবেন? সামনের মাসের 12 তারিখ বিকাল 5টার ফ্লাইট। আমি রাখি, আল্লাহ হাফেজ। মেঘা ফোনটা কেটে দিল। আমি জানি সে কান্না করছে, কিন্তু কিভাবে আমি ওকে না দেখেই জানতে পারছি না আমার পড়ায় মনোযোগ দেওয়া দরকার। ভাবছি ফাইনাল পরীক্ষার পরপরই ম্যামকে প্রপোজ করব।
পরের দিন ভালো মতো পরীক্ষা দিলাম, পরীক্ষা ভালোই হয়েছে। আসার সময় নীলা আমাকে ডেকে বলল, মেঘ একটু কথা ছিল। হ্যাঁ বল। কালকে একটু দেখা করিস। আচ্ছা। আমি বাসায় আসলাম, এসে ভাবতে লাগলাম নীলা এত জরুরি ভাবে দেখা করতে বলল কেন। আমি চিন্তায় আছি কিভাবে ম্যামকে প্রপোজ করব। তখনই বোন জান্নাত এসে আমাকে বলল, ভাইয়া কি ভাবছিস? আরে কিছু না। বল। আরে ভাবছি কিভাবে ম্যামকে প্রপোজ করব। সত্যি? হ্যাঁ। তো কখন করবি? পরীক্ষার পর। না ভাইয়া, আগে করবি। কেন? করতে বলছি, করবি। আচ্ছা, কিন্তু কিভাবে? বোন আমাকে সব বুঝিয়ে বলল। সব শুনে একটু সাহস পেলাম। রাফিকে সব বললাম, সে তো শুনে মহা খুশি। রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। একটা দুঃস্বপ্ন দেখলাম, আমি একটা মেয়ের সাথে হাত ধরে হাঁটছি। হঠাৎ করে মেয়েটি আমাকে বাঁচাতে গিয়ে নিজে গাড়ির নিচে চাপা পড়লো। মেয়েটির নাম ধরে চিৎকার দিলাম। সে নামটি ছিল মেঘা। গলাটা শুকিয়ে যাচ্ছে। আমি নিচে গিয়ে পানি খেয়ে আসলাম। আচ্ছা, আমি এই স্বপ্নটা কেন দেখলাম আর কেনই বা মেঘাকে নিয়ে ভাবছি? না, আমি তো মায়ের মায়ায় যে পড়েছি। আমি তো আমার ডেভিল ম্যামের প্রেমে পড়েছি। তাহলে মেঘার কথা ভাবছি কেন? যে মেয়েটাকে কোনোদিন দেখিনি, জানি না সে কে, তাহলে তার কথা ভাবছি কেন? পরের দিন ক্যাম্পাসের বড় গাছটির নিচে দাঁড়িয়ে আছে নীলার জন্য। আজ সে শাড়ি পরে এসেছে। ওরে শাড়ি পরতে দেখে কিছুটা অবাকই হলাম। আমার কাছে এসে নীলা তার পিছন থেকে একজোড়া গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, মেঘ, তোকে সেই প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। তোর প্রেমে সেই প্রথম দিন থেকেই হাবুডুবু খাচ্ছি। নিজেকে আর ঠিক রাখতে পারছি না, তাই আজকে অনেক সাহস নিয়ে প্রপোজ করছি তোমায়। আমাকে কি একটু ভালোবাসবে? আমি থ হয়ে গেলাম। নিজেকে সামনে নিয়ে বললাম, শোন নীলা, আমি তোকে সব সময় এখনো ভালো বন্ধুই ভেবেছি, আর কিছু না। আমি অন্য কাউকে ভালোবাসি। নীলার চোখে পানি। আমি কিছু বলতে যাব তার আগে সে আমাকে জড়িয়ে ধরলো, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে জড়িয়ে ধরে সে বলতে লাগলো, প্লিজ মেঘ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ। সামনে তাকিয়ে দেখি মায়া ম্যাডাম আমাকে দেখে চলে যাচ্ছে। যাওয়ার আগে চোখের কোণে অশ্রু লক্ষ্য করলাম। আমি নীলাকে ছাড়িয়ে ম্যাডামের কাছে গিয়ে ম্যামকে বললাম, ম্যাম প্লিজ একবার শোনেন, প্লিজ। ম্যাম পিছনে ফিরে আমাকে থাপ্পড় মেরে বলল, তোর মতো লুচ্চা আমি দেখিনি। আমাকে আর ফলো করবি না, আর হ্যাঁ, আমার চোখের সামনেও যেন না দেখি। ম্যাম কাঁদতে কাঁদতে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ম্যাম চলে গেছে। আমি আর দেরি না করে বাসায় চলে আসলাম। রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে আছে। মনটা খারাপ। ম্যাম আমার কাছ থেকে সত্যিটা জানতেই চাইনি একবারও। কেন শুধু শুধু আমাকে ভুল বুঝলো? বোন এসে দরজা ধাক্কাচ্ছে। আমি উঠে দরজা খুলে দিতেই বোন আমাকে বলল, ভাইয়া ভাবি কি বলেছে বল। আমি চুপ করে আছে। বোন আবারও জিজ্ঞেস করলো, ভাইয়া বল। আমি নিজেকে আর ধরে রাখতে না পেরে বোনকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম আর তাকে সবকিছু খুলে বললাম। বোন সব শুনে আমাকে বলল, আরে পাগল, এইটার জন্য কান্না করতে হয় নাকি? ম্যাম তোকে ভালোবাসে, তাই সে নীলার সাথে তোকে দেখে রাগ করেছে। কালকে ক্যাম্পাসে গিয়ে ভাবিকে প্রপোজ করে দিস, দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্যি? হ্যাঁ, আর মেয়েদের মতো কান্না করা বন্ধ কর। কান্না করলে তোরে মেয়ের মতো লাগে। গাছে তোর আজকে আমি আম্মুকে বলে দিব মারলে। আচ্ছা যা, মারবো না। ওকে, এইবার যা তুই। বোন রুম থেকে চলে গেল। আমি ম্যামের আইডিতে ঢুকলাম, কিন্তু ম্যাম ব্লক করে দিয়েছে আমাকে। আমি ফোনে ট্রাই করলাম। কয়েকবার রিং হওয়ার পর ম্যাম ফোন ধরলে বলল, ওই কুত্তা, কি সমস্যা তোর? ম্যাম আই এম সরি। তোরে না আমার সামনে আসতে মানা করছি, আর কোনো দিন আমাকে ফোন দিবি না। ম্যাম ফোনটা কেটে দিল। মনটা খারাপ। পরের দিন ক্যাম্পাসে গিয়ে ম্যামকে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। রাফিকে জিজ্ঞেস করলাম, দোস্ত মায়া ম্যাম কই রে? ম্যাম চলে গেছে, উনি চাকরি ছেড়ে দিছে। কি বলিস এসব? হ্যাঁ সত্যি। দোস্ত আমি মায়া ম্যামকে অনেক ভালোবাসি। কি হয়েছে আমাকে বল। আমি রাফিকে সব বললাম। রাফি সব শুনে বলল, দোস্ত সময় এসে গেছে। কিসের? প্রপোজ করার। কারে? আব্বে হালা ম্যাম রে করবি। কিন্তু কিভাবে? আরে আমি তো আছি, সব অ্যারেঞ্জ করব। তুই শুধু রাত 12টায় কল দিলে নির্দিষ্ট জায়গায় চলে আসিস। ওকে মামা। আমি নিশ্চিন্তে বাসায় চলে আসলাম। রাফি যখন বলছে তাহলে সব সম্ভব। আমি অপেক্ষায় আছি। রাফি 11:30 কল দিয়ে একটা জায়গায় যেতে বললো। আমি 20 মিনিটে পৌঁছে গেলাম। গিয়ে দেখি রাফি সহ রিয়াজরা সবাই আছে, আর তাদের হাতে কি সব কাগজ। আমাকে দেখে রাফি বলল, ম্যামকে কল দিয়ে নিচে আসতে বল। কিন্তু ম্যাম এইখানে আসবে কেন? আরে হালা ম্যাম সামনের বাসায় থাকে। ওয়েট মামা, আমি কল দিতেছি, কিন্তু আমার বুক কাঁপতেছে। কেন? প্রথমবার কাউরে প্রপোজ করব তাই। কেন, ভবিষ্যতে আর কয়েকটা করবি নাকি? না ভাই, একটা এইটারে করতে পারলেই হলো।
তাইলে হেলা কল দে। কিন্তু তোদের হাতে এসব কি? আরে বাল, বেশি কথা না বলে ম্যামকে নিচে আসতে বল। আমি ম্যামকে কল দিলাম, কয়েকবার দিলাম, কিন্তু ম্যাম কল ধরলো না। আমি আবারও দিলাম, ম্যাম কল ধরে বিরক্তিকর স্বরে বলল, তোর মতো ব্যহার নির্লজ্জ ছোট লোক আমি আর দুইটা দেখিনি। সরি ম্যাম, আসলে। আরে তোরে এত অপমান করার পরও কি হয় না? ম্যাম একটু নিচে আসবেন? কেন? আসেন। আমি কি তোর চাকর নাকি? ম্যাম প্লিজ। ম্যাম আর কিছু না বলে ফোন কেটে দিল। রাফি আমাকে হতাশ হতে দেখে বলল, কিরে, কি বলেছে? অপমান করছে। আরে ভালোবাসা এতটুকু নির্লজ্জ হওয়া যায়? তুই আবার কল দে। কল দিতে যাব তার আগেই দেখি ম্যাম নীল শাড়ি পরে বাইরে গেটের দিকেই আসছে। রাফি আর বাকিরা দেখি লুকিয়ে গেছে আমাকে একা রেখে। আমার ভয়ে হাত পা কাঁপা শুরু করেছে। ম্যাম আমার কাছে এসে ঠাস ঠাস করে কয়েকটা চড় মেরে দিল আমার গালে। তারপরে বলতে লাগলো, তোর মতো নির্লজ্জ লোক আমি আরেকটা দেখিনি। তোরে না মানা করছি আমার সামনে না আসার জন্য। আমি এমনিতেই ভয়ে আছি। ম্যামের ঝাড়ি খেয়ে আরো দ্বিগুণ বেড়ে গেল। না মানে আসলে কি বলবি বল তাড়াতাড়ি। না মানে আসলে হঠাৎ করে দেখি রাফি আর বাকিরা হাতে একটা কাগজ আর একটা গোলাপ ফুল নিয়ে ম্যামের কাছে এসে ধরলো। খেয়াল করে দেখলাম সবার হাতের কাগজটা বড় আকৃতির, আর ওইখানে বড় করে লেখা আছে সরি। কিন্তু রাফির হাতে লেখা আছে অন্য কিছু। রাফির হাতে কাগজে লেখা আছে, আমি তোমাকে ভালোবাসি। ম্যাম লেখাটা দেখে আমাকে থাপ্পড় মেরে বলল, ছি, তোর মতো লুচ্চা এসব ছাড়া আর কি করতে পারে? কয়টা লাগে তোর? মেয়েবাজি করার জায়গা পাস না? এইবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে ম্যামকে থাপ্পড় মেরে দিলাম আর বললাম, চুপ, একদম চুপ। কি মনে করেছিস নিজেকে তুই? তোকে সে প্রথম দিন থেকে ভালোবাসে। ম্যাম হচ্ছিস তো কি হয়েছে, ভালোবাসি ব্যাস। আর হ্যাঁ, আমি ফাজিল, আমি খারাপ, কিন্তু এতটা খারাপ না যে যাকে ভালোবাসে তাকে ছাড়া অন্য মেয়েকে ভালোবাসবো। আমি শুধু তোরই ভালোবাসি আর তোকেই ভালোবেসে যাব, বয়সে বড় হবা যাই হ। আর হ্যাঁ, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে নিয়ে চিন্তা করিনি যতটা তোরে নিয়ে করেছে। রাতের ঘুম হারাম করেছি, তার বদলে এই প্রতিদান পেলাম। লুচ্চা, ভালোবাসি বলে নিজের নির্লজ্জ করেছে। তোরে হাজার অপমান সহ্য করেছি, কিন্তু আর না। আমার ক্যারেক্টার কিরকম আমার বন্ধুরা সবাই জানে। আসি। আর হ্যাঁ, আজকের পর থেকে এই মুখ আর দেখাবো না। মুখতে দূরে থাক। ছায়াও আপনার পাশে থাকবে না। আর সরি থাপ্পড় মারার জন্য। আসি। রাফি আমার হাত ধরে বলল, না ভাই আর না, আমি খারাপ, আমি ফাজিল, আমি নির্লজ্জ, কিন্তু আমি মেয়েবাজি করি না। চল প্লিজ ম্যামকে বল। না আর বলবো না, সব অনুভূতি মরে গেছে। আমি মেয়েবাজি করি। এতদিনে আমাকে এইটুকু চিনেছে। যে মেয়ে আমাকে চিনতে পারে না, বুঝতে পারে না, তাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আমি আসি। আমি বাসায় চলে আসলাম। এত রাতে বাসায় ফিরতে দেখে মা কিছু না বললেও বোন আমার রুমে এসে বলল, কিরে ভাইয়া, কি হয়েছে? আর তোর মুখে আঙুলের দাগ কোথায় থেকে আসলো? আরে কিছু না, এমনিতেই। না, কিছু একটা হয়েছে, বল আমাকে। না বোন, কিছুই হয়নি। ভাইয়া আমার কসম দিলাম, বল কি হয়েছে। আমি বোনকে সব বললাম। বোন সব শুনে রেগে গিয়ে বলল, এত বড় সাহস ওর, তোকে থাপ্পড় দিয়েছে, ওকে আমি ছাড়বো না। বোন শান্ত হ। আর সব সমস্যা আমার জন্যই হচ্ছে, তাই আমার দূরে চলে যাওয়াই ভালো। কিন্তু ভাইয়া, সামনে তোর এক্সাম। সমস্যা নাই, আমি এই শহর ছেড়ে চলে যাব। পরীক্ষা না হয় ওইখান থেকেই দিব। কিন্তু যাবি কোথায়? বড় খালার বাসায়। আচ্ছা যা, মন খারাপ করিস না। দেখবি একদিন ওই মেয়েটা তোর ভালোবাসা বুঝবে, আর সেদিন সে খুব কাঁদবে। না বোন, এমন বলিস না। মায়া যেন সুখে থাকে এই দোয়া কর। কোন রকমে রাতটা পার করে পরের দিন সকালে মাকে বলে বড় খালার বাসায় চলে আসলাম। খালা আমাকে দেখে অবাক। হঠাৎ করে দেখে আমাকে জিজ্ঞেস করলেন, কি রে মেঘ, তোরে তো ফোন করেও পাই না, আজ সেই তুই বাসায় হাজির? কেন খালা, তোমার বাসায় কি আসা যাবে না নাকি? কি বলছিস তুই? আয় ভিতরে আয়। থাকবি নাকি চলে যাবি? না খালা, এবার অনেকদিন থাকবো। আচ্ছা যা, উপরে তন্নি আছে, ওরে বল রুমে দেখাইয়া দিবে। আচ্ছা। আমি তন্নির রুমে গেলাম। আস্তে আস্তে সে মুখে কি সব মেখেছে, দেখতে একদম ভূতের মতো লাগতেছে। আমি আস্তে আস্তে পিছন দিক থেকে গিয়ে এক চিৎকার দিলাম। তন্নি লাফিয়ে উঠে এদিক ওদিক দৌড়াতে লাগলো। আমাকে দেখে সে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, মেঘ ভাইয়া, কবে এসেছিস তুই? এই মাত্র আসলাম। আচ্ছা বস। তো কি মনে করে আসলি? বলবো বলবো, আগে আমাকে আমার রুম দেখা, ফ্রেশ হই, তারপর। খুব ক্ষুধাও লাগছে। আচ্ছা চল, আমি রুম দেখিয়ে দিচ্ছি। তন্নি আমাকে রুমে নিয়ে গেল। বলে তন্নি আর তানিম দুই ভাই বোন
মানে আমার খালাতো ভাই তানিম ভাইয়া বড়, উনি লন্ডনে থাকেন, এখন নাকি স্পেনে শিফট হয়েছেন। তন্নি ছোট, জান্নাতের সমবয়সী, একই ক্লাসে পড়ে। মেয়েটা আমাকে পেলে নিজের ভাইয়ের কথা ভুলেই যায়। এই নিয়ে তানিম ভাইয়ের অনেক আক্ষেপ। তন্নি আমাকে তার বড় ভাই মনে করে, খুব দুষ্টু কিন্তু খুব ভালো। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম খেতে। টেবিলে দেখি তন্নি খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখে বলল, ভাইয়া তাড়াতাড়ি খেতে আয়। খালা বলল, কি রে, এত তাড়াহুড়া কিসের করছিস? আম্মু, আমার ভাইয়ার কাছ থেকে অনেক কিছু জানার আছে তাই। তুই পারিস বটে, মেঘ খেয়ে নে। আমি আর তন্নি খাবার খেয়ে সাদে গেলাম। তন্নি জানে আমার সাদে যাওয়া মানে মন খারাপ হওয়া। দিনের বেলায় সাদে যাই তখন যখন আমার মন ভালো থাকে না। তন্নি এইটাও জানে আমি সাদে উঠলে কফি খাই, তাই সে কফি বানিয়ে আনলো। তাদের সাদে বসার জন্য আলাদা জায়গা আছে। আমরা সেখানে বসলাম। তন্নি এক চুমুক কফি খেয়ে আমাকে বলল, ভাইয়া কি হয়েছে আমাকে বল, কেন এত মন খারাপ তোর? আমি তন্নিকে সব বললাম। হাজার হলেও বোন। আমার কথা শুনে তার রাগ উঠল। সাথে সাথে সে মায়াকে আজে বাজে বলা শুরু করে দিল। ভাগ্যিস সে সামনে পায়নি, নাহলে খবর করে ছাড়তো। আমি কোন রকমে তন্নিকে শান্ত করে বললাম, আরে রাগ করার কি আছে? কি আছে মানে? তোকে অপমান করার সে কে? আজ পর্যন্ত তোর আব্বু তোকে কিছু বলেনি, আর ওই মেয়েটা বলার সাহস কি করে পাই? ওকে ভালোবাসে তাই। কিন্তু ভাইয়া, ও তো তোর ভালোবাসা বোঝে না। আরে পাগলি, বুঝে, সব বুঝে। আমিও জানি সে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে চায় না। কেন ভাইয়া? জানি না। তন্নির সাথে কথা বলছি, এমন সময় দেখি মেঘার কল। আমি কল ধরতেই মেঘা বলল, মেঘ তুমি কোথায়? আজকে তোমাকে ক্যাম্পাসে দেখলাম না। জি, আমি একটু বাইরে আছি। ম্যামের ব্যবহারে বেশি কষ্ট পাইছো? না, ওয়েট ওয়েট, আপনি কিভাবে জানেন এই সব? আমি আগেই বলেছিলাম আপনার সব খবর আমি রাখি। কেমন জানে একটা সন্দেহ হলো। এটা আমাকে যাচাই বাছাই করতে হবে। কি করেন আর কোথায় আপনি? সরি বলা যাবে না। ও আচ্ছা, ভালো। আচ্ছা আমি রাখি, আল্লাহ হাফেজ। মেঘা ফোন কেটে দিল। তন্নি জিজ্ঞেস করলো, ভাইয়া কে কল দিছে? আমি তন্নিকে মেঘার ব্যাপারে সব বললাম। তন্নি শুনে বলল, ভাইয়া ডাল মে কুছ কালা হে। বোন কুছ নেই, বহুত কালা হে। আমাদের দুইজনে মিলে এটা সমাধান করতে হবে, কিন্তু কেউ না জানে। ওকে। হঠাৎ করে রাফি কল দিল। আমি কল রিসিভ করতে রাফি জিজ্ঞেস করলো, আবে হালা কই তুই? তোর সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই বসে আছি। না দোস্ত, আমি অনেক দূরে আছি। কি বলিস? কোথায় তুই? আছি একটা জায়গায়। বল। চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমি ফোন কেটে দিলাম। কেমন জানি এইখানে একটু গড়বড় মনে হচ্ছে। রাফির কথার মাঝে পরিবর্তন লক্ষ্য করতে পারলাম। আমি ইরাকে কল দিলাম। ইরা ফোন ধরতেই আমি ওকে সব প্ল্যান বুঝিয়ে দিলাম। এরপর মোবাইল থেকে সিমটা খুলে রাখলাম, যাতে কেউ কন্ট্যাক্ট করতে না পারে। আর মেঘাকে মেসেজ দিয়ে নতুন সিমের নাম্বারটা দিলাম, যাতে প্ল্যান সাকসেসফুল হয়। তারপর আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু না, সম্ভব হয়নি। যদি প্ল্যান মোতাবেক না হয় তাহলে কি হবে? না, আমি শিওর হবে। 2 দিন কাটিয়ে দিলাম, ইরা আমাকে কোনো খবরই দিল না। সন্ধ্যার সময় আমি আর তন্নি সাদে বসে বসে কফি খাচ্ছি। এমন সময় রাফির নাম্বার থেকে কল আসলো। আমি ফোন ধরতেই রাফি বলল, কিরে, তোর পুরনো সিমটা বন্ধ নাকি যে নতুন সিম চালাচ্ছিস? হ্যাঁ দোস্ত, কিন্তু এই নাম্বার কিভাবে পেলি? না মানে আন্টি থেকে নিয়েছিলাম। ওহ ভালো, কি খবর তোর? ভালো না রে। কেন? মায়া ম্যাডাম প্রতিদিন তোর কথা জিজ্ঞেস করে মাথা খেয়ে ফেলে। আচ্ছা কোথায় তুই আমাকে বল। না দোস্ত, এইটা বলা যাবে না। আচ্ছা, আমাদের পরীক্ষা তো সামনে মাসেই, একেবারে তখন দেখা হবে। কি বলিস তুই? তোরে সারা কেমন কেমন লাগে, চলে আয় তাড়াতাড়ি। না রে দোস্ত, আমি আর যাব না। কোনো মতে পরীক্ষা দিয়ে বাইরে দেশে চলে যাব। কেন মামা? আর মায়া? সে নিজের মতো খুশিতে থাকুক না, তাতে আমার কি। আচ্ছা মামা রাখি, পরে কথা হবে, বাই। আমি ফোন রেখে দিলাম। যেমন ভাবলাম ঠিক তেমনই হলো। রাফির কল কাটার সাথে সাথে মেঘার কল আসলো। আমাকে কল দেওয়ার সাথে সাথে বলল, মেঘ তোমাকে কয়দিন ধরে দেখা যায় না কেন? কোথায় তুমি? ম্যামের উপর এত রাগ করে আছো কেন? রাগ কি শুধু সে করতে পারে? আমরা কি মানুষ না? আমাদের কি রাগ নেই? কিন্তু তোমাকে না দেখলে আমার দিন কাটে না। প্লিজ ফিরে আসো। দেশ ছেড়ে কখন যাবেন? না বলাই কি ভালো না? বললে যেতে পারবো না। আচ্ছা রাখি, পরে কথা হবে। আচ্ছা এই শোনো। জি বলেন। কবে ফিরবে? জানি না। পরীক্ষা? সেটা দিব। আচ্ছা রাখি। কলটা কেটে দিলাম। সে আবারও কল দিল। আমি কল রিসিভ করতে সে বলল,
আমাকে তুমি করে বলছো? কই না তো। জি বলো। আরে না, আমি তো জি বলেন বলছিলাম। ও আচ্ছা, রাখি। তারপরে তন্নি আমাকে দেখে বলল, ভাইয়া তোরে অস্কার দেওয়া দরকার, কি সুন্দর ড্রামা করলি। হুম এখন কি বুঝলি? আমি শিওর শুধু রাফির বিষয়টা জানা হলো না। তারপরে দেখতে দেখতে পুরো 1 সপ্তাহ কেটে গেছে। এবার ধামাকা করার সময় হয়ে গেছে। ইরার থেকে যা জানার জেনে নিয়েছে, আর আমার ধারণাটাই সত্যি হলো। এবার দেখি মায়া কিভাবে আমার হাত থেকে বাঁচে। আমি তন্নিকে নিয়ে ফেসবুকে একটা ছবি আপলোড করলাম আর ক্যাপশনে দিলাম, আমার হবু বউ। ঘন্টা কয়েক এর মধ্যেই বন্ধুরা কংগ্রাচুলেশন জানানো শুরু করলো। কিন্তু রাফি রিয়াজরা বাদে তারা কমেন্ট না করে আমাকে মেসেজ দিল। রিয়াজরা সবাইরে বললাম কথা সত্যি। রাফি আমাকে মেসেজ দিয়ে বলল, কিরে মেঘ, এসব কি? তুই না মায়া ম্যামকে ভালোবাসতি, তাইলে? কেন, মেয়ের অভাব পড়েছে নাকি? আর মায়া মায়া করিস না, ওনাকে আমি হেট করি। কি বলছিস তুই এসব? হ্যাঁ মেঘ, তুই কিন্তু ম্যামকে সত্যি সত্যি ভালোবেসেছিলি। এখন কোথায় সেই ভালোবাসা? নাই, সব শেষ হয়ে গেছে। এখন আমি শুধু আমার হবু বউকে নিয়ে থাকবো। মেয়েটাকে কি নাম, তার বাসা কোথায়? সরি বলা যাবে না, রাখি। আমি ফোন কেটে দিলাম। সাথে সাথে মায়া ম্যাডামের কল রিসিভ করতে ম্যাম বলতে লাগলো, কুত্তা, জীবনে তোর মতো লুচ্চা আমি আরেকটা দেখিনি। ছি ছি, আমাকে ভালোবাসিস বলে এখন অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস? সত্যি আজকে তোরে আমি চিনতে পারলাম। তোরে বিশ্বাস করাও আমার ভুল। কে বলেছে বিশ্বাস করতে? আর আপনি কে? আর আমাকে বিশ্বাস করেন যে আমি আপনাকে বিশ্বাস করব? আর আপনি আমার লাইফে কেউ না, নোবডি। কি? আমি এখন নোবডি? হ্যাঁ। তোরে আমি সামনেই ফেলে দেখবি। কিছু করতে পারবেন না, রাখেন এখন। মেঘ শুনো। শুনতে চাই না। মেঘ মেঘ প্লিজ। আমি ফোনটা কেটে দিলাম। এবার উনিও বুঝুক আপন মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। ফোন রেখে আরেক কাপ কফি খেলাম। তারপর রুমে এসে পড়তে বসলাম। সামনে পরীক্ষা। পড়া শেষ করে উঠে দেখি মেঘার কল এসেছে অনেকগুলো। মোবাইলে সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। আমি কল ব্যাক করলাম। সাথে সাথে সে কল ধরে বলল, কোথায় ছিলে? কতক্ষণ ধরে কল দিচ্ছি? পড়তেছিলাম। পোস্টের মেয়েটিকে? আমার হবু বউ মায়া। ওই নামের কাউরে আমি চিনি না। তোর মতো লুচ্চা আমি আরেকটা দেখিনি। ছি ছি, একটা মেয়েকে ছেড়ে আরেকটা মেয়েকে কিভাবে ভালোবাসো তুমি? ছি মেয়ে, তোমার জন্য যে ভালোবাসাটা ছিল আজ সেটা শেষ হয়ে গেছে। আমি ভুল ছিলাম তোমার বিষয়ে। তুমি সত্যি একটা খারাপ আর বাজে লোক। সমস্যা নাই, আমি জানি এটা। তোমার সাথে কথা বলতেও আমার ঘৃণা করছে। এই বলে কল কেটে দিলাম। এদিকে হাসতে হাসতে আমার পেট ব্যথা হচ্ছে। ঢিল সঠিক জায়গায় গিয়ে লেগেছে। এবার সামনে কি হয় দেখার পালা। পরীক্ষার দিন ঘনিয়ে এসেছে। এরই মধ্যে কারোর সাথে কোনো প্রকার কথা হয়নি, কারণ মোবাইলে 2টা সিমই খুলে রেখে দিয়েছিলাম। পরীক্ষার আগের দিন রাতে সিম খুললাম। ভেবেছিলাম মেঘা মেসেজ দিবে সেই দিনই। রাফিও অনলাইনে আছে, কিন্তু মেসেজ দিচ্ছে না। শুধু রিয়াজাই মেসেজ দিয়েছে, কারণ সে সব জানে। পরের দিন তন্নিকে সাথে নিয়ে বাসায় চলে আসলাম। সেখান থেকে রিক্সা নিয়ে পরীক্ষার হলে আসলাম। হলের সামনে এসে দেখি রাফি আর বাকিরা দাঁড়িয়ে আছে। আমি রাফির কাছে গিয়ে বললাম, কি অবস্থা তোর? বলতে ঠাস ঠাস করে 2টা চর মেরে দিল আমাকে। তারপর বলতে শুরু করলো, সি সি, লজ্জা করো না তোর? তোর মতো লুচ্চা বন্ধুর জন্য কারণ না হয়। জানিস মায়া ম্যাডামের কি কষ্ট হচ্ছে, কিসের মধ্যে আছে উনি? তাতে আমার কি? সাথে সাথে ম্যাম এসে আমাকে থাপ্পড় মেরে বলল, তোর কি মানে? তুই আমাকে ভালোবাসিস না? ভালোবাসা এখন শুধু আমার হবু বউকে ঘিরে। এই মেয়েটা একটু দেখে মনে হয় কোন নর্দমা থেকে উঠে এসেছে। আমি জানি মা এসব বলবে, সে রেগে আছে। তাই তন্নিকে আগে থেকে সব বলে দিয়েছিলাম কি করতে হবে। আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। কে বলছে আমি আপনাকে ভালোবাসি? আমি তো আমার হবু বউ তন্নিকে ভালোবাসি। কি বলছো এসব তুমি? প্লিজ মেঘ, এমন করিও না। আমি তোমাকে ছাড়া কিভাবে থেকেছি এই কয়দিন আমি জানি। কি কষ্টের মাঝে আমি কাটিয়েছি। ও আচ্ছা, কই আমি তো দেখতে পাচ্ছি না। পাশ থেকে রাফি বলল, মেঘ তুই এমন করেছিস কেন? তুই না ম্যামকে ভালোবাসিস, তাহলে কোথায় গেল তোর ভালোবাসা? আমি তন্নিকে ভালোবাসি। চল, দেরি হয়ে যাচ্ছে, এক্সাম শুরু হয়ে যাবে। মায়াকে কাঁদতে দিয়ে আমি চলে আসলাম পরীক্ষার হলে। কেমন জানি মায়ের কান্না মিশ্রিত মুখটা দেখতে খুব কষ্ট হচ্ছিল। আমি ওকে কষ্ট দিতে চাই না। পরীক্ষাটা শেষ হোক, তবেই আমি মায়াকে আপন করে নিব। জানি আমার রেজাল্ট তেমন একটা ভালো হবে না। কোনো মতে পরীক্ষা দিয়ে বের হলাম। বের হতেই তন্নি এগিয়ে এসে বলল, ভাইয়া পরীক্ষা কেমন হয়েছে? আরে চুপ, আস্তে ডাক, কেউ শুনলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি। ভাইয়া আগে পরীক্ষাটা মনোযোগ দিয়ে দে,
তারপর না হয় যা করার করবি। হুম? ভাইয়া, মায়া আমার কাছে আসছিল। কখন? তুই পরীক্ষা দিচ্ছিলি তখন এসে আমাকে কাঁদতে কাঁদতে বলল সে তোকে অনেক ভালোবাসে। প্লিজ ওরে কষ্ট দিস না। একটু কষ্টে থাকুক, আজীবন আর কষ্টকে তার কাছেও আসতে দিব না। ওকে, এখন কি করবি? মায়ের কাছে চল। আমি আর তন্নি মায়ের কাছে গেলাম। তন্নি জানে সে কোথায়। মায়া আমাকে দেখে সে বলল, মেঘ প্লিজ এমন করো না। সরি, আমাকে ভুলে যাওয়াই আপনার ভালো। প্লিজ মেঘ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মাফ? আমি সেই কবে করেছি। তাহলে বলো ভালোবাসি। বললাম তো, আমার সব ভালোবাসা আমার হবু বউকে ঘিরে। প্লিজ মেঘ। সরি, আমি চলে আসলাম। ওকে কষ্ট দেওয়ার মানে এই না যে ওকে ভালোবাসি না, তবে আমার প্রতি ওর ভালোবাসাটাকে গভীর করার জন্য সব করা খুব জরুরি। এইভাবে পরীক্ষা এসে আমার জন্য অপেক্ষা করত। ওর মায়াবী চেহারাটা আমাকে খুব কষ্ট দিত। ওকে কাঁদতে দেখে নিজের বুকটা ধুমড়ে মুচড়ে উঠত। তার ভালোবাসার গভীরতাকে খুব করে উপলব্ধি করতে পারছি আমি। পরীক্ষা শেষে সে এসে শুধু একটি কথা বলতো, মেঘ সত্যি কি ভালোবাসা যায় না আমায়? আমি চুপচাপ চলে আসলাম। পরীক্ষার প্রথম দিকে তন্নিকে নিয়ে আসতাম, শেষ কয়েকটা পরীক্ষায় ওকে নিয়ে আসিনি। বাসায় বসে আছে, কালকে পরীক্ষা শেষ হবে, তার মাকেও আমি আমার মনের কথাটা বলে দিব। জান্নাত এসে বলল, ভাইয়া তুই কাজটা ঠিক করিসনি। কি বোন? তোর অধিকার নেই একটা মেয়ের ভালোবাসা নিয়ে খেলার। আরে আমি তো মেঘা, সরি। মায়ের সাথে একটু চুপ কর তুই। আর যদি তোর মতো কেউ আমাকেও করতো তখন, যদি আমার ভালোবাসার মানুষটা আমার সাথে এমন করতো তখন? সরি বোন, আমি কালকে সব ঠিক করে দিব। কাল যেন আমি ভাবিকে বাসায় দেখি, আর না হলে আমি আর কোনো দিনও তোর সাথে কথা বলবো না বোন। এইটাই শেষ কথা। আমি জানি বোন রাগের মাথায় বলেছে, কিন্তু আমি তো শিওর মায়া ম্যাম আমার শুধুই আমার। উনি আমাকেই ভালোবাসে। পরদিন নিজের বাইকটা নিয়ে পরীক্ষার হলে গেলাম। আজকে পরীক্ষার পর মায়াকে নিয়ে পুরো শহরটা ঘুরবো। পুরো শহরে আমাদের ভালোবাসার রং মেখে দিব। এই শহর যেন সাক্ষী হব আমাদের ভালোবাসার। বুক কাঁপছে। পরীক্ষার হলে কিভাবে পরীক্ষা দিয়েছি জানি না। তাড়াতাড়ি হল থেকে বেরিয়ে প্রতিদিনের সেই জায়গায় গেলাম যেখানে মায়া দাঁড়িয়ে থাকে, কিন্তু সেখানে গিয়ে আমি অবাক হলাম। মায়া নেই, মনে হলো সে রেস্টুরেন্টে গেছে। তাই রেস্টুরেন্টে গেলাম খুঁজতে, কিন্তু পাইনি। ভয় হতে লাগলো। সবার আগে পরীক্ষার হল থেকে বের হয়েছিলাম। আশেপাশে প্রতিটি জায়গায় খুঁজলাম, কিন্তু না, কোথাও মায়াকে খুঁজে পাইনি। তাহলে সে কোথায়? ফোন দিচ্ছে কিন্তু কল যাচ্ছে না। আমার ভয় হতে লাগলো। প্রায় পাগল হয়ে গেলাম আমি। আমাকে এদিক ওদিক ছোটাছুটি করতে দেখে রাফি বলল, মেঘ কি হয়েছে? দোস্ত, মায়া ম্যামকে দেখছি না, সে কোথায়? সে নেই, আসবে না। আর তোরা তো দরদ উতলে পড়ছে কেন? তুই তো ম্যামকে ভালোবাসিস না। রাফি চুপ কর। যে মেয়েটা তোকে সে ইন্টার থেকে ভালোবেসে আসছে, যে মেয়েটা তোর জন্য বাইরের দেশে না গিয়ে এখানেই থেকে লেখাপড়া করছে তোর জন্য, হ্যাঁ তোর জন্য সে নামি দামি কলেজ থেকে এই কলেজে এসেছে তোর জন্য। তোর ভালোবাসা পাওয়ার জন্য সে কলেজে শিক্ষকতা করেছে। তোকে ভালোবাসে বলে সে তোর দেওয়া হাজারো কষ্ট সহ্য করেছে, কিন্তু সবশেষে সে কি পেল? কষ্ট আর কষ্ট। কি বলছিস এসব? মায়া ম্যামকে তো আমি প্রথমবার এই কলেজে দেখেছি। না, মায়াকে জানিস? মেঘা চৌধুরী, যে মেঘা তোকে কল করে ভালোবাসি বলতো। আর হ্যাঁ, যখন তোকে ফোন করতো তখন ভয়েস পাল্টে কথা বলতো, যাতে তুই ম্যামের ভয়েস চিনতে না পারিস। এই মায়া হলো আমার কাজিন, যাকে তুই ক্লাস 10-এ প্রপোজ করেছিলি। ওই সময় তুই আবেগের বসে ওকে প্রপোজ করেছিলি, আর তোর সেই প্রপোজালটাকে সে সত্যি মনে করে তোকে ভালোবাসতে শুরু করেছিল। সে সিনিয়র বলে তোকে ভালোবাসি কথাটা বলতে লজ্জা পাচ্ছিল বলেই আমি আর মেঘা মানে তোর মায়া প্ল্যান করে এসব করি। তার মানে এইটাই সে মেঘা? হ্যাঁ দোস্ত, বিশ্বাস কর, আমি এতদিন যা করেছি সব ওকে নিজের করে নেওয়ার জন্য। আমি শুধু নাটক করেছি। তন্নি আমার খালাতো বোন। কি বলিস? হ্যাঁ, আমি মায়া ম্যামকে আমার ভালোবাসার গভীরতা বোঝানোর জন্যই এসব করেছি। কিন্তু তুই জানিস না, মায়া তোর প্রেমের গভীরতা এতটাই ডুবে গেছে যে তোকে ছাড়া সে কিছুই কল্পনা করতে পারে না। প্লিজ রাফি, বল মায়া এখন কোথায়? সে নাই, সে চলে গেছে। আরে মজা না করে বল, সে কোথায়? সত্যি বলতেছি, সে চলে গেছে এয়ারপোর্টে। এতদিন তোকে ভালোবাসি বলে সে স্পেনে না গিয়ে এখানে ছিল। আজ যখন তোকে সে তার ভালোবাসার উপলব্ধি করাতে পারলো না, তার দেশে থাকার মানেটাও নাই। তাই সে কাল এসে তোকে বলতে চেয়েছিল সে আজ দেশ ছেড়ে তার বাবার কাছে চলে যাবে, কিন্তু তুই তো ওর কথাটাও শুনতি না। কথাগুলো শুনে পায়ের তলার মাটি সরে গেল। পাগলিটাকে এতটা কষ্ট দেওয়া উচিত হয়নি। চোখ দিয়ে অশ্রু পড়তে লাগলো। আমি রাফিকে বললাম, ভাই ওর ফ্লাইট কয়টায়? 1 ঘন্টা পর। কি বলিস কি? হ্যাঁ,
প্লিজ ভাই ওকে যেতে না কর প্লিজ। কেমনে ওকে না করবো? কেন করবো? ভালোবাসি তাই। তাহলে তুই নিজেই গিয়ে আটকা। তোর জন্য আমার বোনটা কি কষ্টের মাঝে ছিল তুই জানিস? তোর জন্য সে কি পরিমাণ কান্না করেছে তুই কি দেখেছিস? সরি দোস্ত। সরি না বলে তাড়াতাড়ি গিয়ে ওকে আটকা। ওকে আমি যাচ্ছি। আমি আমার মায়াকে কোথাও যেতে দিব না। আমি তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। বাইকের স্পিড বাড়াতেই লাগলাম। চোখ দিয়ে পানি পড়ছে। আমি কি করলাম? নিজের অজান্তেই মায়াকে এতটা কষ্ট দিয়ে দিলাম। আল্লাহ, সে যদি চলে যায় তাহলে আমি বাঁচবো না। আল্লাহ, আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো? ওকে যে অনেক ভালোবাসে অনেক। বাইকের গতি অতিরিক্ত মাত্রায় বাড়ানো ছিল। হঠাৎ করে গাড়ির সামনে একটা বাচ্চা এসে যাওয়ায় আমি গাড়িটাকে কন্ট্রোল করতে না পেরে অ্যাক্সিডেন্ট করে বসি, আর সাথে সাথেই অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হওয়ার আগে দেখি আমার রক্তে আশেপাশে মাখামাখি হয়ে গেছে। চোখ খুলতে কষ্ট হচ্ছে, মাথায় প্রচন্ড ব্যথা। কোনো মতে চোখটা মেলেই চারপাশে তাকাই, দেখে মনে হচ্ছে হাসপাতালে আছে। পাশে একজন নার্স ফাইল চেক করছে। আমাকে চোখ খুলতে দেখে নার্সটি ডাক্তারকে ডেকে দিল। তারপর তাড়াতাড়ি এসে আমাকে চেক করলো। তারপর বলল, মেঘ সাহেব, আপনি খুব লাকি। আপনার স্ত্রী যদি সময় মতো আপনাকে হাসপাতালে না নিয়ে আসতো তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হতো না। আমার স্ত্রী? কে স্ত্রী? ওই তো বাহিরে দাঁড়িয়ে আছে। মেঘা ম্যাম, একটু ভিতরে আসেন, আপনার স্বামীর জ্ঞান ফিরেছে। মেঘাকে ভিতরে আসতে দেখে বুকটা ধক করে উঠল। তার মানে মেঘাই আমাকে বাঁচিয়েছে। কিন্তু সে তো এয়ারপোর্টে ছিল। মেঘা আমার কাছে এসে বলল, এত পাগলামি করো কেন? যদি সময় মতো না আসতাম তাহলে আজকে তোমাকে। এই বলে সে কাঁদতে লাগলো। আমি মেঘার হাতটাকে আস্তে করে নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, তুমি এসেছো মেঘা? সরি, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে। প্লিজ মাফ করে দাও। আর কোনোদিনও কষ্ট দিব না। দিয়ে দেখিও, হাত পা ভেঙে গুঁড়ো করে দিব। কিন্তু তুমি অ্যাক্সিডেন্টের জায়গায় আসলে কিভাবে? তুমি তো এয়ারপোর্টে চলে গিয়েছিলে। হাদারাম, এয়ারপোর্টে গেছিলাম আব্বুকে আনতে। রাফি তোমাকে মিথ্যা বলেছে যাতে আমার কাছে ফিরে আসো। রাফি হারামিটার আমি ছাড়বো না। আউট। কি হয়েছে? কিছু না, মাথা ব্যথা করতেছে। এইভাবে পাগলামি করতে হয়? তুমি কি মনে করেছো তোমাকে ছেড়ে চলে যাব? জীবনেও না। সেই কলেজ লাইফ থেকে ভালোবেসে আসছি, আর তুমি গাধাটা কিছুটাই টের পাও না। 3টা বছর এই কলেজে, একই কলেজে পড়েছি, তাও কোনোদিনও আমাকে খেয়াল করলে না। যখন ম্যাম হয়ে এলাম তখন খেয়াল করলে। সরি। পাশ থেকে ডাক্তার বলল, আপনারা কি স্বামী স্ত্রী না? মেঘা বলল, না, তবে ফিউচারে হব। তাহলে ফর্মে যে। মেঘ সাহেব, আপনি কিন্তু খুব লাকি। লাকি আর হলাম কই? ওর মতো ডেভিল মেরে বিয়ে করে জীবনটা তেজপাতা করবো আর কি। মেঘা রেগে গিয়ে বলল, কি বললে? আরে মজা করছিলাম। 1 মাস পর রাফি, রিয়াদ সবাই আমাকে জ্ঞান দিচ্ছে। রাফি বলছে, দোস্ত, আমার আপুটারে দেখিস, বিড়াল মারার সময় যেন কষ্ট না পায়। দোস্ত, বিড়াল কই? রুমে। তুই সাহসী ছেলে, যা এবার বিড়াল মেরে নিজেকে জয়ী কর। আচ্ছা। বুক কাঁপছে, বাসর ঘরে ঢুকছে, লজ্জা লাগছে, না ভয় লাগছে, হাত পা কাঁপছে। কোনো মতে ভিতর থেকে আমি এদিক ওদিক খুঁজতে লাগলাম। মেঘা, সরি মায়া, ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে এইভাবে খুঁজতে দেখে সে ঘোমটা সরিয়ে বলল, কি হয়েছে? কি খুঁজতেছো? বিড়াল। বন্ধুরা বলেছিল আজ রাতে বিড়াল মেরে জয়ী হতে, কিন্তু বিড়াল যে খুঁজে পাচ্ছে না। মায়া রেগে গিয়ে বলল, কুত্তা, তুই এইদিকে আয়। মায়ার রাগে কণ্ঠ শুনে ওর সামনে গেলাম। কান ধরে উঠবস করা শুরু কর। কিন্তু কেন? করবি কি করবি না? কি আর করার, বাধ্য হয়ে তাই করতে লাগলাম। কি ডেভিল বউ, জীবনটাই তেজপাতা করে দিল। আমি বললাম, আচ্ছা ডেভিল ম্যাম। কি বললি? না মানে মায়া ম্যাম, কান ধরে উঠবস করার কারণ কি? কুত্তা, কারণ জানিস না? আমাকে অনেক কষ্ট দিলি, এখন পর্যন্ত প্রপোজ অ্যাকসেপ্ট করিস নাই। তোরে আমি আরো শাস্তি দিব। এই না, এসবের পর আর শাস্তি ভোগ করা পসিবল হবে না। তাহলে চল। কোথায়? ছাদে। আচ্ছা চলো। আমারে কোলে করে নিয়ে যা। পারবো না। কি বললি? নিচ্ছি। আমি মায়াকে কোলে নিয়ে ছাদে গেলাম। আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, তবে আমার মায়ের মতো সুন্দর না। মা এবার বলল, ওই যা, ওইখানে ফুল আছে, নিয়ে আয়। আমি বাধ্য ছেলের মতো ফুল নিয়ে আসলাম। এবার বলল, এবার প্রপোজ কর। আমি ফুলটা এগিয়ে দিয়ে বললাম, আমি তোমাকে ভালোবাসি। হাদারাম, এইটা কোনো প্রপোজ হইল? সুন্দর করে কর। এবার আমি হাঁটু গেড়ে বসে বললাম, আকাশ, তারা, চন্দ্র, বাতাস, আজকে সবাইকে সাক্ষী করে বলছি ভালোবাসে মায়া, তোমাকেই ভালোবাসে। তোমার মায় আমি হারাতে চাই আজীবন।
একটু সুযোগ কি দিবে আমাকে? মায়া আমাকে জড়িয়ে ধরে বলল, আমিও কি? ভালোবাসি, অনেক ভালোবাসি। ছেড়ে যাবা না তো? তোমার মায়ে পড়েছে মায়াবতী, ছেড়ে যাওয়ার কারণ যে নাই। পাগল। তোমার এখন শুধু আমার শাসন চলবে। যথা আজ্ঞা মহারানী। ফাজিল। আমার ডেভিল ম্যাডামের ফাজিল স্টুডেন্ট আমি। এভাবে বাঁচতে চাই আজীবন হাত ধরে। বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক আজীবন। চলা তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা।